আমার নাম শাকিল আহমেদ, আমি নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক। আজকে যে উদ্দেশ্যকে নিয়ে আমরা সামনে এখানে উপস্থিত হয়েছি, একটা আলোচনা সভা, এবং এটা বিভিন্ন জায়গা থেকে একটু ভিন্ন রকমের। যে এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি, অনুষ্ঠানের যে গোল পরিকল্পনা হবে, যে গ্রাফিটি প্রদর্শনী এবং আলোচনা হবে, এবং এখানে শিক্ষার্থী আছেন, আন্দোলনকারী আছেন, তারা কথা বলবেন। আমাদের প্রধান অতিথি হিসাবে আছেন মঞ্জুর আল মতিন, উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এবং তার আগে আমরা এটা বলতে চাই যে আজকে অনুষ্ঠানের শিরোনাম যেটা জেনজির প্রত্যাশা ও প্রাপ্তি, গ্রাফিটি আলপনায় 36 জুলাই। আমরা আজকে জড়ো হয়েছি জাতীয় প্রেস ক্লাবে। আজকে 19 জুলাই 2025, এবং এই আলোচনার যে ক্রম এবং পদ্ধতি আমরা উল্লেখ করেছি, যে প্রথমে আমরা নীতি গবেষণা কেন্দ্রে একটা ছোট্ট পরিচিতি শুনব। ডক্টর খান শরীফুজ্জামান, উনি রিসার্চ ফেলো নীতি গবেষণা কেন্দ্রে, তার কাছ থেকে। তারপর আমরা সরাসরি চলে যাব গ্রাফিটি প্রদর্শনী এবং আলোচনায়। তারপর আমরা ফ্লোরটা ওপেন করবো যারা আন্দোলনকারী ছিলেন, শিক্ষার্থী, তাদের জন্য। আর সবার শেষে আমাদের সবার প্রিয় মুখ অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন, ওনার সবার বক্তব্য। প্রথমেই আমি ডক্টর খান শরীফুজ্জামান, ওনাকে বিনীত অনুরোধ করছি, রিসার্চ ফেলো নীতি গবেষণা কেন্দ্র, নীতি গবেষণা কেন্দ্র সম্পর্কে উনি একটা পরিচিতি দেবেন। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। সর্বপ্রথম আমি আসলে আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় মাহমুদুজ্জামান সাংবাদিক, যিনি সারা বাংলাদেশ থেকে প্রায় এই জুলাই গণ অভ্যুত্থানের ঘুরে ঘুরে প্রায় 10,000-এর মতো ছবি তুলেছেন, এবং সেইটা একটা বিভিন্ন জায়গায় প্রদর্শন করছেন এবং এটাকে ফাইল আপ করেছেন, আমরা অলরেডি দেখেছি। এবং আজকে তিনি টোটাল এই যে জুলাই গণ অভ্যুত্থান এইটাকে উনি তুলে ধরবেন। এরপর তো আমাদের ডক্টর শাকিল, উনি ওনার সঞ্চালক, উনি বলেছেন আমাদের প্রধান এই জুলাই গণ অভ্যুত্থানকে যিনি এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন, আমাদের সবার প্রিয় মঞ্জুর মতিন, ওনাকেও আমি নীতি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে সুস্বাগত জানাই। এবং বিশেষ করে আমার কাছে আমরা মনে করি এখানে প্রধান অতিথি হলো যারা আজকের যারা আলোচক। তো নীতি গবেষণা কেন্দ্র কেন এই বিষয়টাকে তুলে নিয়ে আসলো? নীতি গবেষণা কেন্দ্র 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারপর থেকে একটি গবেষণা প্রতিষ্ঠানের যে কাজ, কি কাজ আমরা জানি, একজন গবেষক বা একটা গবেষণা কেন্দ্র সমাজের বিভিন্ন সমস্যা, বাস্তবতা একটা নির্মোহ আলোচনা তুলে নিয়ে আসে, বিশেষ করে তথ্য এবং উপাত্ত নিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এটা স্টাডি করে মানুষের কাছে তুলে ধরে। কখনো সমস্যার সমাধান, কখনো জ্ঞান, মানে নতুন জ্ঞান আকারে আমাদের কাছে তুলে ধরে। তো নীতি গবেষণা কিন্তু যেটা করেছে গত প্রায় 2 দশক ধরে জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণাগুলোর কাজ এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং আমাদের রিসার্চ ফেলোরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আমাদের পাবলিকেশনে এবং প্রকাশনায়, আর্টিকেল পাবলিকেশনে, একাডেমিয়াতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আছেন দেশের বাইরে। তো নীতি গবেষণা কিন্তু কেন এই ইস্যুটাকে তুলে নিল? যেমন আমরা দেখছি, বা গত এই জুলাই মাস পড়ার পর থেকে আমরা দেখছি সারা দেশে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। কখনো কোনো রাজনৈতিক দলগুলো করছে তাদের একটা ফোকাস থেকে, আবার কখনো কোনো গোষ্ঠী তাদের একটা চিন্তা, তারা এই জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে তুলে ধরছে।
কিন্তু আমরা কি চেয়েছি, আমরা চাচ্ছি বাংলাদেশের, আমরা এখানে চেষ্টা করেছি, আজকে আপনারা জানেন যে এই সমাবেশের জন্য আমাদের সকল প্রতিনিধিরা এসে উপস্থিত হতে পারেনি। আমাদের মেইনলি যে টার্গেট ছিল সেটা হলো 5 ধরনের শিক্ষা ব্যবস্থার প্রতিনিধিরা এখানে থাকবে। কি স্বপ্ন, কি প্রত্যাশা নিয়ে তারা এই মানে এক ভীষণ এক ফ্যাসিস্ট রুলিং এর ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল এবং এই ফ্যাসিবাদের মূল তারা উৎপাদন করেছে তাদের জীবনকে মানে বাজি রেখে। তো আমাদের আসলে আজকে মুখ্য মেইন আলোচনা আসলে তারাই করবে, সেই শিক্ষার্থীরা। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরা আছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছে, প্রায় অনেক দূর দূরান্ত থেকে এনারা আসছেন, রাজশাহী থেকে আসছেন শিশির, তারপর কওমি মাদ্রাসা, বাংলা মিডিয়াম অলরেডি ওনারা এসেছেন, আর কিছু এসে পৌঁছাতে পারেননি, আমরা জন্য আসলে দুঃখিত। তো এই হলো আমাদের মেইন কথা হলো, তারা এই যে দল মত নিরপেক্ষ, যারা কোনো স্বার্থ বা কোনো আশায় তারা এই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পথে নামেনি, তারা কি ছিল তাদের স্বপ্ন, কি ছিল তাদের প্রত্যাশা, এবং এই একটা বছর চলে গেল, এই স্বপ্ন এবং প্রত্যাশার মধ্যে তারা কি দেখছে, এই ফারাকটা কি, এইটাই তারা তুলে ধরবে। আমরা এই বিষয়টাগুলো নিয়েই আমরা আশা করব এখান থেকেই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন জায়গায় আমরা এখান থেকে একটা পলিসি পেপারের চেষ্টা করব তৈরি করার এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এই হলো নীতি গবেষণা কেন্দ্রের মানে এই আয়োজনের মেইন উদ্দেশ্য, যে আসলে তারা আনসাং হিরো এবং ভয়েসলেস অলমোস্ট, কেন দল হলে দলের পক্ষ থেকে আয়োজন করে তাদের কথাগুলো শোনা যায়, কিন্তু এই মানে ভয়েসলেস মানুষগুলোর ভয়েস আসলে তুলে আনার মাধ্যম কম। এই জন্য নীতি গবেষণা কেন্দ্র এই ধরনের ইস্যু এবং এই আমাদের মহান যে জুলাই গণ অভ্যুত্থান, যেটা আমাদেরকে নতুনভাবে বাঁচার, নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখিয়েছে, যে স্বপ্ন রূপকার আসলে এই শিক্ষার্থীরা। এ কারণেই তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ডেকেছি এবং তাদের কথাই মূলত আমরা শুনব। তো সবাইকে আমি আবারও স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। তো নীতি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর খান শরীফুজ্জামান তার বক্তব্যের জন্য। আমি এখন অনুরোধ করব সাংবাদিক এবং গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান, আমার দীর্ঘকালীন বন্ধু, ওর প্রকৃত বয়স যাই হোক না কেন প্রায় 40 বছর ধরেও সাংবাদিকতা করছে। তো এখন আপনি বলতে পারেন যে আপনাদেরকে বলতে একটা আমি পার্টি করে দিচ্ছি ওর প্রকৃত বয়স কত, কিন্তু তিনি তার একটা পরিচয় আছে, রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটি রিসার্চ ফেলো, অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো। এটা বাংলাদেশ খুব অল্প কয়েকটা লোক হয়, একজন ট্রেন্ড হিস্টোরিয়ান, সাংবাদিকতা করেন, গবেষণা করেন এবং সারা বাংলাদেশ ঘুরে মাহমুদুজ্জামান প্রায় 10,000 ছবি তুলেছেন এই গ্রাফিক। আমরা খুব বিনীত অনুরোধ করবো যাতে করে 30 মিনিটের মধ্যে 10,000 ছবি না দেখান, অল্প কিছু ছবি দেখান এবং এই যে মূল বক্তব্যকে যে প্রত্যাশা এবং প্রাপ্তি এই বিষয়টাকে ফোকাস করে মাহমুদুজ্জামান আজকে বক্তব্য রাখবেন এবং গ্রাফিক প্রদর্শন করবেন। মাহমুদুজ্জামান। আসসালামু আলাইকুম সবাইকে। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এত রাজনৈতিক নানান ধরনের বাধা বিপত্তি পার হয়ে আপনারা সবাই এসছেন এবং সেজন্য সময় মতোই এসছেন। আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজ এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য নীতি গবেষণা কেন্দ্রকে প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটি প্রোগ্রাম তারা করেছেন, যে 1 বছর পরে আসলে এই গ্রাফিটিগুলো আঁকা হয়েছে। আপনারা জানেন যে আন্দোলনের সময়ে ঠিক গ্রাফিটি আঁকা হয়নি, তখন লেখা হতো। 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পর বা 36শে জুলাইয়ের পর থেকেই কিন্তু আসলে আঁকা শুরু হয়েছিল। তো অলমোস্ট প্রায় 1 বছর পরে এই গ্রাফিটিগুলোর আসলে কতটুকু এটার গুরুত্ব রয়েছে সেটাও আমরা দেখতে পাবো এবং
এই বিষয়টা নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি নীতি গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের মাঝে মানজুরুল মতিন আছেন, তিনি এসেছেন, তার প্রতিও ধন্যবাদ জানাই। তো আমরা খুবই সংক্ষেপে, শাকিল ভাই যেটা বলছিলেন যে 10,000 ছবির কথা, আসলে রাফলি 10,000, হয়তো আরো বেশি হবে। এখন বলতে পারেন যে কেন, মানে এত ছবি কেন তুলতে গেলাম, এবং এটা আসলে আমি কোনো প্রকাশনা বা কিছু একটা করবো সেজন্য না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জেনারেশন, অর্থাৎ জেন জি যাদেরকে আমরা বলছি, তারা হচ্ছে সবচেয়ে অবহেলিত জেনারেশন এই সময়ের। কারণ আমি আমার পরিবারের মধ্যে দেখেছি যে তারা করোনার 2 বছরে তাদের কষ্ট আমি দেখেছি। তাদের শিক্ষা জীবন বলতে 2 বছর কিছুই ছিল না। যেমন আমার যে ভাস্তি, আপন ভাস্তি, তার কোনো কলেজ লাইফ নেই। সে মেট্রিক পাস করেছে, 2 বছর করোনা ছিল, তারপর সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমাদের কলেজ লাইফে কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাথে যুক্ত হওয়া, সেটাও কিন্তু আমাদের কলেজে হয়েছে। অর্থাৎ এই যে জেনারেশন, এই জেনারেশনকে নিয়ে আমাদের নানান ধরনের নেতিবাচক কথা কিন্তু এর মধ্যে প্রচলিত ছিল, যে তারা খিটখিটে মেজাজের, কারোর সাথে মেশে না, দেশপ্রেমিক না, তারা কাউকে ফিল করে না। এই সমস্ত কিছুই আসলে মিথ্যা। এবং তাদের ভাষাটা কি, যেটা কিছুক্ষণ আগে ডক্টর খান শরীফুজ্জামান বলছিলেন যে তাদের আসলে ভাষা নেই। আসলে তাদের ভাষা আছে। ভাষাটা কোথায়? ভাষাটা আমরা এতদিন শুনতাম দেয়ালের কান আছে, আর এখানে আসলে দেখা যাচ্ছে দেয়ালের আসলে মুখও আছে, এবং সেটা তারা প্রমাণ করেছে। তো আমরা এগিয়ে যাই। আমরা যদি শুরু করি, যেটা বলছিলাম, আজ আমাদের আলোচনার বিষয় 36 জুলাই। 36 জুলাই নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই, কারণ প্রথম যখন 31 জুলাই শেষ হয়ে 32 জুলাই যখন দেখলাম এটা বনশ্রীতে লেখা হলো, আমি বনশ্রীতে তখন ছবি তুলতে গিয়েছিলাম, তো লেখা আজ 32 জুলাই। আমি এটা কি ব্যাপার, 32 জুলাই কেন? তো তখন একজন বলল যে যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন না থামবে ততদিন পর্যন্ত জুলাই মাস চলতে থাকবে। তো জুলাই মাস যদি চলতে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই মাস চলবে। তো যেহেতু 36 দিনে গিয়ে শেষ হয়েছে, সেজন্য এটি 36 জুলাই। তো শুরুতেই আমি আলোচনার শুরুতে আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি এই আন্দোলনে যে 2000 মতো মানুষ মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি। এবং সেটাও কিন্তু একটা গ্রাফিটির মধ্য দিয়ে আমি করতে চাই। সেটা আমার তোলা, আমার মনে হয় যে এটা হচ্ছে আমার বেস্ট গ্রাফিটি, এবং এটা সত্যি সত্যি আমি খুবই বিস্মিত হয়েছিলাম এইটা দেখে। এই সেই ছবি, এটা হচ্ছে চারুকলার সামনে, এটা 3 আগস্টে, অর্থাৎ যেদিন এক দফা ঘোষণা করা হলো। আমি চারুকলার ঠিক গেটের সামনে হঠাৎ করে দেখি যে এরকম একটা আঁকা হয়েছে, এবং তাকে অল্প কিছু মানুষ চারদিকে, কারণ কখন পুলিশ এসে হামলা করে, কখন কে কি করে, সবাই ভয়ের মধ্যে, কিন্তু তারপরও রেসপেক্ট দেওয়ার ব্যাপারটা, এইটা কিন্তু এই ছবির মধ্য দিয়ে বা এর মধ্য দিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল কিছু আছে, গেটের মধ্যেও লাগানো আছে, কারণ গেটটা তালা দিয়ে বন্ধ করা। এর চাইতে বড় গ্রাফিটি আসলে হতে পারে না, যে রেসপেক্ট জানানো। এবং আমার কাছে বিস্ময় লাগে যে একটা বছর হয়ে গেল, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের শহীদদেরকে রেসপেক্ট জানানোর মতো একটা জায়গা কিন্তু এখন পর্যন্ত করতে পারিনি। এটা হয়তো হবে গণভবনের ভিতরে, হয়তো হবে, কিন্তু অস্থায়ীভাবেও একটা জায়গা অন্তত করা উচিত ছিল, যেখানে কেন্দ্রীয়ভাবে এই জিনিসটা আমরা করতে পারি, বা অ্যাটলিস্ট গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে পারি। তো আমরা এগিয়ে যাই। গ্রাফিটি কি? আমরা বলছি অনেক কিছু। গ্রাফিটির অর্থ কি? তার অর্থটা কিন্তু তারা নিজেরাই লিখে দিয়েছে। গ্রাফিটি কোনো শিল্প নয়, এর অর্থ হচ্ছে যুদ্ধ। নিজেরাই লিখে দিয়েছে, এটা আমাদের কথা না। তো যুদ্ধটা কিভাবে আমরা এগিয়ে যাই? তো আমরা এই যুদ্ধের বা তাদের এই প্রস্তুতির দিকে আমরা যদি যাই, তাহলে দেখি যে 36 জুলাই আমরা যেটা বলছিলাম ক্যালেন্ডার, আমি খুব দ্রুত যাচ্ছি যেহেতু অনেক ছবি আসলে এখান থেকে আমাকে কালকে শাকিল ভাই মিনিট বলার পর আমার 100 ফেলে দিতে হয়েছে, তারপরও রয়ে গেছে অনেকগুলো, আমি খুব দ্রুত যাচ্ছি। 36 জুলাই আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা এটাকে ডিজাইন করেছে, এবং তাদের একটা নিজস্ব ক্যালেন্ডার আছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি এই ক্যালেন্ডার পেয়েছি, এবং বিচিত্র বিচিত্র সব জিনিস পেয়েছি। 1 থেকে 36, আবার 36 থেকে 1, উল্টো হয়েছে, 1 হয়েছে। এই একটা অসাধারণ ক্যালেন্ডার, এবং কোন দিন কি হয়েছিল এই ক্যালেন্ডারের মধ্যে তারা কিন্তু দেয়ালে এঁকে রেখেছে। অর্থাৎ ইতিহাসের প্রতি তাদের ব্যাপারে তাদের যে আগ্রহ, সেটা কিন্তু এই ক্যালেন্ডারগুলোতে দেখা গেছে। এখন আমরা বলছি যে, যেটা বলছিলাম জেনজির কথা, তো জেনজি এটা হচ্ছে 2 বছর আগের হিসাব প্রথম আলোর, যে প্রায় 4.5 কোটি হচ্ছে জেনজি।
যে একটা দেশের যদি 5.5 কোটি মানুষ হয় জেনজি, তাদেরকে বাদ দিয়ে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। এখন তাদের চিন্তা কি, তারা কি ভাবে, কি করতে চায়, সেটাই আসলে আমার জানার আগ্রহ ছিল। এবং এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত খরচে এই কাজটা আমি করেছি। এটা আমি নিজে বোঝার জন্য যে ওদের ভাষাটা কি, কারণ আমাদের দেশে কিছু করতে হলে এই জেনারেশনকে না নিয়ে এগোনো যাবে না। তো জেনজি প্রথমেই আমি যে জিনিসটা আমার কাছে বিস্ময় লেগেছে সেটা হচ্ছে সব জায়গায় তাদের কিন্তু হাতের ছাপ। তো এটা আমি অনেক চিন্তা করেছি, কেন হাতের ছাপ, কেন সব জায়গায় কেন এই হাতের ছাপ তারা দিচ্ছে। এই হাতের ছাপ হচ্ছে এই জেনজিরা তাদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে, অস্তিত্বের জানান দিয়েছে যে আমি আছি। তারা কিন্তু সিগনেচার খুব কম জায়গায় করেছে। আপনি দেখবেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইরকম, বিভিন্ন জায়গায় কি অলমোস্ট সব গ্রাফিতিতে যে শিল্পে আছেন তিনি শেষে একটি হাতের ছাপ মেরে দিয়েছেন, অর্থাৎ আমি আছি। আমরা যে তাদেরকে অস্বীকার করছিলাম যে এই জেনারেশন আসলে কোনো কাজের না, এরা কোনো কিছু করে না, এটা যে ভুল, সেটা তারা কিন্তু একসাথে সারা বাংলাদেশ জুড়ে জানান দিয়েছে। এটা শুধু গণ অভ্যুত্থান হয়নি, এটা একটা জেনারেশনের গণ অভ্যুদয় হয়েছে। এই কথাটা আমাদের রাখতে হবে, কারণ এইটাই হচ্ছে বাস্তবতা যে বাংলাদেশ এখন এদের হাতেই যাবে এবং এরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। আমরা এগিয়ে যাই, তারা কি রক্ত গরম মাথা ঠান্ডা, এটা তাদের নিজেদের সম্পর্কে তারা বলে যে তারা মাথা রক্ত গরম আছে মাথা ঠান্ডা। এটা একটা গানও, কাকতাল ব্যান্ডের গান। এই গানটা খুব আলোচিত হয়েছিল আন্দোলনের সময়। জেনজি তারা বিভিন্ন জায়গায় নিজেদের সম্পর্কে দিয়েছে সেই হাতের ছাপ। দেখুন, এটা হয়েছে হাতের ছাপ, চলছে হাতের ছাপ। তারা নিজেদেরকে অনেক দেখাচ্ছে, নানান ভাবে তারা কিন্তু নিজেদেরকে প্রকাশ করেছে যে আমরা আছি, আমরা কিন্তু আছি। এটা কি হলো, আন্দোলন শুরু হলো, এটা রাজশাহী থেকে তোলা, রাজশাহীর একটা টি স্টলের পাশে। আপনারা দেখুন ছবিটা কত সুন্দরভাবে এঁকেছে। এটা কি আপনারা জানেন যে চাকরি কারা পাবে, রাজাকারের মানে মুক্তিযুদ্ধের নাতিরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে। আপনারা জানেন সে বিখ্যাত উক্তি। তো সেই উক্তিতে তারা দেখাচ্ছে কোটা কত পার্সেন্ট, মেধা কত পার্সেন্ট এবং সেই আন্দোলন। এটা একটা ছোট্ট জায়গার মধ্যে 3টা অংশে কিভাবে তারা ভাগ করে ফেলেছে। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র বক্তব্যই দিচ্ছে না, তাদের নান্দনিক যে ভাব সেটাও কিন্তু এর মধ্য দিয়ে ফুটে উঠছে। মূল বক্তব্যটা কি ছিল আপনারা জানেন, কোটা কি রাজাকার বাচ্চারা পাবে। তারপর কি আন্দোলন শুরু হলো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কি আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা আছে বিভিন্ন জায়গায়। আমি যেহেতু আপনারা ঢাকা শহরের গ্রাফিটি গুলো সম্পর্কে বেশি জানেন এবং অধিকাংশ বই কিন্তু ঢাকা শহরের গ্রাফিটি গুলি স্থান পেয়েছে, আমি চেষ্টা করেছি ঢাকার বাইরের গ্রাফিটি গুলি এখানে বেশি নিয়ে আসতে, কারণ ঢাকার বাইরের বাচ্চাদের চিন্তাটাও আপনাদের একটু বোঝা উচিত এবং তারা যে কতটা উচ্চমানের চিন্তা করে সেটা আপনাদের একটু জানানো প্রয়োজন। এটা ছিল প্রথম দিককার শব্দ ভুয়া। এটাই ছিল আসলে লিখিত প্রথম ভুয়া। এটা কারণ তখন তেমন কোনো বড় আন্দোলন হয়নি, তখন কোটা বিরোধী আন্দোলন চাকরির জন্য শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ভুয়া এই শব্দটা লিখতে পারলে বা বলে তারা খুব আনন্দ পেত। আমার অফিস হচ্ছে কাকরাইলে, ওখান থেকে যখন আমি যেতাম তখন ওখানে বাচ্চারা কেউ যদি তাদেরকে ডিস্টার্ব করতো তারা ভুয়া ভুয়া বলতো, এইটুকুই তাদের ছিল বক্তব্য। তো ভুয়া, কিন্তু তারপরে এই ভুয়াটাকেই আমরা কি করলো, আমাদেরকে সব চুপ করে দেওয়া হলো। এবং তারপর কি হলো, ইন্টারনেট ব্ল্যাক আউট করা হলো। ইন্টারনেট ব্ল্যাক আউটের অনেক কাহিনী আছে এবং আপনারা জানেন কি হয়েছে। এটার মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমি রংপুর থেকে তুলেছি, দ্বিতীয়টা হচ্ছে ধানমন্ডি থেকে তোলা। দেখুন দুইটার মধ্যে কত মিল। অর্থাৎ আপনারা মনে করতে পারেন যে একই জিনিস কিনা, আসলে এখন যেহেতু সবাই সবার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু একজন আরেকজনকে দ্বারা প্রভাবিত হচ্ছে। কি বলেছিলেন, স্যাটেলাইটে পানি ঢুকে গেছে, ইন্টারনেট আর একবারে বিকল হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো এটা আপনারা জানেন যে পলক সাহেবের ওনার বক্তব্য। তারপর কি হলো, মুখে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা বন্ধ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তো আমার দেশের ছাত্রছাত্রীরা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী, অর্থাৎ নিজেদের শক্তিটা সম্পর্কে তখন তারা কিন্তু বলা শুরু করলো। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই যে পুলিশে মুখ চেপে ধরেছিল, এই ছবিটা অসংখ্য ছবি আছে বিভিন্ন জায়গায়, আমরা এটা দেখেছি। ফেসিবাদের বর্বরতা, এটাও আপনারা দেখেছেন। এটা কিভাবে তাদেরকে মারা হয়েছে। আমি খুব দ্রুত যাচ্ছি। রক্তাক্ত জুলাইয়ের কথা বলা হয়েছে। আমার ভাইকে আমাকে যাইতে দেন, আমার ছোট বোন আছে, এটা পুলিশ বক্সে আঁকা হয়েছে। অর্থাৎ এবং দেখুন খাঁচাটার সাথে এমন ভাবে দেওয়া হয়েছে যেন এটা জেলখানার মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের নান্দনিক বিষয়গুলি, ছোটখাটো বিষয়গুলো এর মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠছে। আওয়াজ ওঠা কথা কম,
এটা রাজশাহী ইউনিভার্সিটিতে। আপনারা জানেন আওয়াজ ওঠা কথা কই, এই দুইটা গান, আওয়াজ ওঠা গানটা র্যাপার হান্নান গেয়েছিলেন, এবং শুধুমাত্র একটা গানের জন্য কোনো শিল্পীকে যে রিমান্ডে নিয়ে যাওয়া হয় এটা বাংলাদেশেই সম্ভব। আমার ধারণা যে এইরকম একটা অবস্থা যে তাকে তুলে নিয়ে 2 দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। আর কথা ক তাকে কি করলো, তাকে নিয়ে তার বাড়ি ছাড়া করা হলো। দেখুন কথা ক, এই কয়ের মধ্যেও আবার কত ডিজাইন, অর্থাৎ এখানে শুধুমাত্র যে দিচ্ছে তা না, তারা আঁকছে তা না, তার মধ্যে তারা কিন্তু লেটারিং বা অন্যান্য নান্দনিক বিষয়গুলো দেখছে, এবং তারা এই যে প্রতিরোধের বিষয়টা, এই প্রতিরোধের বিষয়টা কিন্তু তাদের এই গ্রাফিটিতেই এসছে। শিক্ষার্থীদের দমানো সম্ভব না, আসলে যে সম্ভব না সেটা তারা প্রমাণ করেছে। এবং এটা দেখুন পুলিশ বক্সের মধ্যে, পুলিশের খাঁচার মধ্যে পুলিশের গাড়ি এবং প্রতিরোধ, এত সুন্দরভাবে তারা এঁকেছে। কিভাবে এটা চিন্তা করে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তারা আসলে চিন্তাটা করলো কি করে। আবার 25 মিনিট হওয়ার পরে আমাকে একটু স্লিপ দিয়ে, তাহলে আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো আর কি। এইটা আবু সাইদের অনেক ছবি আমি তুলেছি, আবু সাইদের অনেক ছবি, মানে গ্রাফিটির ছবি। এটা তুলেছে আমি মহেশখালী থেকে। মহেশখালী আপনারা জানেন যে কক্সবাজারের একটা দ্বীপ, এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে এইটা সবচেয়ে বেস্ট ছবি তার। এবং বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এইটা আমরা ওখানে এটা পেয়েছি। আপনারা আবু সাইদের ছবিটা, এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য দিচ্ছি যে এই জায়গাটাতেই যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ঠিক ওই জায়গাটাতে ওই সময় দেখুন একদম মাথাতে সবুজ রঙের একটা ম্যাপের মতো করা হয়েছিল, যেই জায়গাটায় আবু সাইদ দাঁড়িয়েছিলেন। এইটাও কিন্তু একটা গ্রাফিটির পার্ট, এবং এখানে কিন্তু লেখা আছে যে বুক পেতেছি গুলি কর। এই লেখাগুলি এখন আর নাই, কিন্তু যখন তিনি মারা গেছেন আমি তার কিছুদিন পরে সেখানে গিয়েছিলাম, তো সেই সময় এখানে তুলেছি এই ছবিগুলো। এবং আমার ঠিক উল্টো দিকের ওয়ালে ঠিক এই লাইনটা লেখা ছিল, আমাক ব্যাটাক মারলো কেন, অর্থাৎ আমার ছেলেকে কেন মারলো। চাকরি দিবি না না দিছস রংপুরের বাসায়, আমার ছেলেকে মারলি কেন, অর্থাৎ চাকরি দিবি না দে, কিন্তু আমার ছেলেকে কেন মেরে ফেললি, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে। অর্থাৎ আন্দোলনের ভাষার কথাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছিল। এবং ঢাকা শহরে আপনারা প্রথম যে স্লোগানটা বেশি এসছে বা যে লেখাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে ছাত্রকুনি হাসিনা, এবং লেটারিংটা ছিল এই টাইপের। অধিকাংশ জায়গায় আপনারা যারা একদম প্রথম দিকের যারা গ্রাফিটি দেখেছেন তারা জানেন যে এই প্রথম দিকের লেটারিং গুলো এই টাইপের ছিল। এটা হচ্ছে বনশ্রী এলাকার অবস্থা। তখন যেহেতু বনশ্রী, রামপুরা এই এলাকাটাতে ব্যাপক সংঘাত চলছিল, সেখানে তখন তার ছবি আঁকার সুযোগ ছিল না, তখন স্প্রে দিয়ে করতো তারা আন্দোলনের সময়, এবং ওয়ালগুলোতে এই অবস্থা ছিল। এবং এটা হচ্ছে প্রত্যেক মোটামুটি অলমোস্ট সব বাড়িতে এইরকম ভাবে তাদের প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছে। পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, কারণ সময় খুবই কম। দিনে নাটক, রাতে আটক, এটা আপনারা জানেন। লাইলাতুল গুজব, অর্থাৎ সারা রাতে গুজব ছড়ানোর যে বিষয়, এটাকে লাইলাতুল গুজব হিসেবে চালানো হয়েছিল, বলা হয়েছিল, এবং সোর্স হচ্ছে চালায় দেন। এটা খুব ইন্টারেস্টিং, চালায় দেন। অর্থাৎ আবার এটা একটা ডাস্টবিনের পাশে আমি পেয়েছিলাম। আজকের কুইজ, লাশের সংখ্যা কত, অর্থাৎ প্রতিদিন এত লাশ পড়ছে যে কুইজে লাশের সংখ্যা কত সেটা কুইজ হিসেবে তারা দিচ্ছে। এখানে একটা বড় বিষয় হচ্ছে এই জেনারেশনের যারা গ্রাফিটি করেছেন বা এই জেনারেশন স্টুডেন্ট যারা আছেন, তারা জেনজিরা, তারা কিন্তু অনেক সিরিয়াস বিষয়কে খুবই হালকাভাবে প্রকাশ করে। তারা বুঝতে দেন না এটা যে সিরিয়াস, কিন্তু তারা কিন্তু নিজেরা বোঝেন এটা সিরিয়াস। এই প্রশ্নটার মধ্যে কিন্তু অনেক সিরিয়াস বিষয় আছে, কিন্তু তারা কিন্তু খুবই হালকাভাবে এটা প্রকাশ করেছে। এইভাবে গুলি করা হয়েছে, এইভাবে গুলি করে ফেলে রাখা হয়েছে, এটা বিভিন্ন জায়গায় আপনার দেখা হয়েছে। এবং আপনারা জানেন যে এই পুরো আন্দোলনে স্নাইপার ব্যবহার করা হয়েছিল, এবং আমি স্নাইপারের 2টা গ্রাফিটি পেয়েছি আমি যত জায়গায় গিয়েছি। এর মধ্যে এটা একটা, যে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে। শহীদ মুগ্ধর কথা আপনারা সবাই জানেন, তার গ্রাফিটি আবু সাইদের পরেই তার গ্রাফিটি সবচেয়ে বেশি হয়েছে। এবং গ্রাফিটি আমরা আগে জানতাম পানির অপর নাম জীবন, এখন তারাই লিখছেন পানির অপর নাম মুগ্ধ। এই ছবিটি আমি কয়েকটি ছবি ইচ্ছে করে আনছি। যে রিয়া গোপ, আপনারা জানেন যে বাসায় ছাদে খেলতে গিয়েছিল, হেলিকপ্টারের গুলিতে সে মারা যায়, 6 বছরের একটা বাচ্চা। এটাকে নানান ভাবে কিন্তু এসছে, এবং এখানে আমরা যদি দেখি যে এটা বিভিন্ন জায়গায়, রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু এসছে। এবং আকাশ দেখাও কি দোষ, নানান ভাবে এসছে। এবং
এখানে আমরা যেটা বলছিলাম যে তাদের নান্দনিক বিষয়টি, যে যেখানে যেটুকু সামর্থ্য সেটা নিয়ে অনেকে মনে করেছেন বা প্রচার করেছেন যে ঢাকা থেকে সেন্ট্রালি অনেক রং তুলি পাঠানো হয়েছে, টাকা পাঠানো হয়েছে, তারা সেগুলো দেখে দেখে এঁকেছে। আসলে কিন্তু তা না, যে যার মতো যেখানে যেভাবে পেরেছে সেভাবে করেছে। এটা হাতিরঝিলে একটা ওয়াল, এই ওয়ালে এই ছবিটা আঁকা হয়েছে। এই ছবিটা প্রথম দিকে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু পরে যখন আমি কাছে গেলাম দেখলাম যে এখানে একটা ফাঁকা আছে, অর্থাৎ এই জায়গায় ইটটা ছিল না, মাঝখানের ইটটা যে এগেছে সে ঠিক ওই জায়গাটাকে বুক বানিয়েছে এবং ওই জায়গায় গুলি গিয়েছে, এরকম ভাবে কিন্তু এগেছে। অর্থাৎ সে কিন্তু এই জিনিসটাও কাজে লাগিয়েছে, ফাঁকা জায়গাটাতে এটা কিন্তু ইটটা সরানো হয়নি, সে কিন্তু নিজেই এখানে গুলির বিষয়টা নিয়ে এসছে। নিরাপদ আসছিস, এটা আমরা নিশ্চিত আছে কিনা, নিরাপদ আছে কিনা সেই বিষয়টি কিন্তু এখানে চলে এসছে। এই নাফিসের এই ছবি নানান ফর্মে এসছে। ওই মামা না প্লিজ, যেটা বলছিলাম যে তারা সিরিয়াস বিষয়কে অনেক সময় হাসির ভঙ্গিতে বলেছে। ওই মামা না প্লিজ মানে হচ্ছে যে এইখানে বলছে যে তুমি পুলিশ গুলি করো না, এক এক জায়গায় এক এক অর্থে তারা ব্যবহার করেছে। এর মধ্যে আবার কার্টুন এসছে, চীন তারপর গান্দাম, এটা প্রথমে আমি বুঝি না এটা কি জিনিস, পরে শুনলাম এটা হচ্ছে ছোটা ভীম নামে একটা কার্টুন আছে, সেই কার্টুনের ক্যারেক্টার, এবং সে হচ্ছে শয়তান জাদুকর, সে সবাইকে জাদু করে এই কথা বলে। তো তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং হ্যালো বন্ধু র আইসো, অর্থাৎ নানান দিক দিয়ে তারা কিন্তু আসছে। এবং যেটা আমাদের নানান ভাবে এসছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবার পিন্ডির গোলামের জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য, মাওলানা ভাসানের অনেকগুলো বাণী কিন্তু বিভিন্ন জায়গায় এসছে। এইটা মিরপুরে আমাদের 10 নম্বরের এক পুলিশ অফিসার খুব গর্ব করে বলেছিলেন, আপনারা অনেকেই এটা দেখেছেন, মাইরা তো ফেলছি এখন কি করবা, এই কথাটাই কিন্তু সেখানে এসছে। শুধু এটা না, আরেকটা কথা ছিল, গুলি করে একটা, আহত হয় একটা, একটা মরে স্যার, বাকিটি যায় না। এটা খুব বেশি হয়নি, একটা চিটগাঁয়ে আমি পেয়েছি, আরেকটা এটা হচ্ছে বনশ্রী, দক্ষিণ বনশ্রীতে আমি পেয়েছি। 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটির জন্য সবচেয়ে একটা ক্র্যাক সেখানে হয়েছে, মানে সেখানে আক্রমণ হয়েছে। আপনারা জানেন যে এই গুরুদুয়ারার সামনে কিন্তু এই অনেক গোলাগুলিও হয়েছে, কিন্তু বাচ্চারা সারা ওয়াল ছবি আঁকলেও গুরুদুয়ারাতে কিন্তু কোনো ছবি আঁকেনি। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি যে তাদের শ্রদ্ধাবোধ, এটা কিন্তু তাদের মধ্যে ছিল। অর্থাৎ সব ধর্মের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু তারা রেখেছে। তারা কিন্তু গুরুদুয়ারার দেয়ালে কোনো ছবি আঁকেনি। আশেপাশে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত দেয়ালে কিন্তু গ্রাফিটি আঁকা হয়েছে। এটা আপনারা জানেন যে যাদের আমাদের যে 6 জনকে ধরে নিয়ে গিয়েছিল ডিবি অফিসে, এবং সেখানে একটা নাটক করা হয়েছিল, সেটার বিভিন্ন চিত্র নানান ভাবে এসছে। শাকিল, সে জাহাঙ্গীরনগরের, সে আসলে 96টা গুলি খেয়েছে, তো এর 93টা গুলি খেয়েছে, এর মধ্যে 6টা গুলি মানে গুলির তার বিভিন্ন স্প্রিন্টার ঢুকেছে, এর মধ্যে 6টা শরীর থেকে বেরিয়েছে, 87টা এখনো তার গায়ে আছে। আমি সারাদিন তার সাথে কাটিয়ে এসেছি একদিন, যে তার অবস্থা দেখার জন্য। এইটা নাটোরে আঁকা, নাটোরে তাকে নিয়ে এই গ্রাফিটিটা আঁকা হয়েছে। রাজশাহীতে 32শে জুলাই অর্থাৎ 1 আগস্ট ব্যাপক ক্র্যাকডাউন হয়, এবং সেদিন এই ঘটনাটা ঘটে, এবং এইভাবে তারা কিন্তু নিজেদের ইউনিভার্সিটির সম্পর্কে নির্যাতন সম্পর্কে জানিয়েছে। রাজশাহী ইউনিভার্সিটির ভিসি তার বাসার গেটের সামনে এই কথাটা লিখেছেন। তিনি সকালবেলা ঢুকতে এবং বেরোতে এই কথাটা দেখতেন। কি লিখেছে? মেরুদণ্ড সোজা রাখুন, শিক্ষার্থীদের পাশে থাকুন। অর্থাৎ ভিসিদেরকে মেরুদণ্ড সোজা রাখাটা খুব জরুরি, সেটা তিনি কিন্তু বলেছেন। এবং আমরা দেখি যে কিভাবে অত্যাচার হয়েছে। এটা শহীদদের নাম বিভিন্ন জায়গায় যে যার মতো করে তারা কিন্তু এটা রেকর্ড করে রেখেছে, এবং তারা নিজস্ব মেধা সহিত, এবং মেধা সহিত লেখার স্টাইলটা আপনারা দেখেন যে কত সুন্দর করে তারা লিখেছে। জুলাই গণহত্যা 2024, এটা রংপুরের। জুলাই কাণ্ডের বিচার করতে হবে, এটা রাজশাহীর। এবার দাবি 9 দফা, অর্থাৎ একসময় 9 দফা ছিল, 9 দফা থেকে এটা 1 দফায় পরিণত হলো। ভোট চোর, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা নিজেরাই আছে যে 9 দফা আস্তে আস্তে 1 দফায় পরিণত হচ্ছে। এখন এটা হচ্ছে 3 তারিখে শহীদ মিনারে ওই সময় উপস্থিত থাকার আমার সুযোগ হয়েছিল। হঠাৎ করে দেখলাম ওরা লিখলো 9 + 1 × 1, এটাই সায়েন্স। এটা আমার চোখের সামনে আঁকা। তো আমি জিজ্ঞেস করলাম যে 9 + 1 আবার 1 হয় কি করে, 9 × 1 × 1 হয় কি করে? বলে এটাই সায়েন্স। পরে বুঝলাম যে সায়েন্স কি, সত্যি সত্যি তারা প্রমাণ করে দিয়েছে সায়েন্স কি। আমরা আসলে বুঝি না, ওরা কিন্তু ঠিকই বোঝে। তো শুরু হলো স্টেপ ডাউন হাসিনা, এটা বিভিন্ন জায়গায় লেখা আছে, হাসিনা তুই কবে যাবি।
এবং গানের ব্যবহার, আপনারা এখানে প্রচুর পরিমাণ গানের ব্যবহার হয়েছে এবং সবচেয়ে বেশি যে গানটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে শূন্য ব্যান্ডের এই গানটি, শোনো মহাজন আমরা অনেকজন। এই গানটি খুবই চলেছে এবং তাদের কালো মেঘে ডুবলো আকাশ, এটাও তাদের আরেকটি গান, বেহুলা নামে আরেকটি গান আছে, সেই গানটিও তারা খুব ব্যবহার করেছে এবং তারা যে কত বিচিত্র ধরনের গান ব্যবহার করেছে আপনারা খুব ভালো লাগবে। এবং পুরনো আমলের গান, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ গান ছিল, মুক্তির মন্দির সোপান তোলে, এই গানের নানান লাইন তারা কিন্তু গ্রাফিটিতে নিয়ে এসছেন। কাজী নজরুল ইসলামের কারো রইল কপাট, তিনি এটা নিয়ে তারা এনেছেন। এবং জাদুর শহর, এটা চিরকুটের, সেই গানও এসছে, অর্থাৎ সব ধরনের গানে কিন্তু তারা এসছে। এবং আরেকটি গান এসছে, এই গানটি হচ্ছে কিলার হাসিনা। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু ছাত্ররা করে নাই, 2022 সালে ইন্ডিয়াতেই করা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি। ইন্ডিয়ারই খুব পপুলার গান কিলার হাসিনা, যেটা 22 সালের ইউটিউবে প্রকাশ পেয়েছে, তারা শুধু 24 সালে সেটাকে রিপিট করেছে। তো সেখানে কিলার হাসিনা এটা লেখা হয়েছে। তো এই কিলার হাসিনা খুঁজলাম আরেক জায়গায় এবং এটা পেলাম গিয়ে এক জায়গায় যেখানে সারা শহর ঘুরে, কারণ এই শহরটাতে কি অবস্থা আমার জানার খুব আগ্রহ ছিল, কোথাও আমি পাই নাই। কিন্তু একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল, সেইটার ভিতরে ছিল কিলার হাসিনা। এবং এই জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জের পুরো এলাকাতে আপনি গ্রাফিটি পাবেন না, রাস্তার ওয়ালগুলোতে ফাঁকা এরকম। তো আমার খুব আগ্রহ ছিল গোপালগঞ্জের কি অবস্থা, সারা বাংলাদেশ তো দেখলাম বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জের কি অবস্থা। গোপালগঞ্জে কোনো গ্রাফিটি আসলে ছিল না, কিন্তু ওই ইউনিভার্সিটির ভেতরে ছিল। অর্থাৎ গ্রাফিটি কিন্তু ভবিষ্যতে বলে দেয় যে কি হতেছে পারে। তো জাগো ভাই কণ্ঠে সবাই, এটা আমাদের উত্তরবঙ্গের আপনারা জানেন বিখ্যাত স্লোগান, নুরুদ্দিনের সারা জীবনের স্লোগান, সৈয়দ শামসুল হক লিখেছিলেন। তো এটা, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। দেখুন লেখাটা কত সুন্দর। এবং তারা এটা কোথায়, এটা উখিয়া কক্সবাজারের একটা স্কুলে, উখিয়ার কক্সবাজারে। তো সেখানেও কিন্তু তারা তাদের মতো করে, যে যার মতো করে কিন্তু ডিজাইনটা তারা বজায় রেখেছে। তো বিকল্পকে তুমি আমি আমরা, তো বাচ্চারা নিজেদেরকে স্টার মনে করে, বা তারা যখন এগিয়ে যাচ্ছে তারা তো তাদের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করে যে তাদের ভয়ে পুলিশ থরথর ভাবে কাঁপছে। এবং তারা নিজেদেরকে সুপারম্যান, কখনো আয়রন ম্যান, নানান ভাবে তাদেরকে কিন্তু চিহ্নিত করেছে। এবং কখনো স্পাইডারম্যানটাই বেশি সম্ভবত বাংলাদেশে বেশি চলে বলে, এবং এটা যারা অ্যাভেঞ্জারের, তারা রিয়েল অ্যাভেঞ্জার নিজেদেরকে বলছে। আর এই লাইনটা আমার খুবই ভালো লেগেছে, আমার হৃৎপিণ্ডের আঘাতে বেঁকে যায় স্বৈরাচারের বেয়নেট। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পুলিশের বিরুদ্ধে তারা বলছে যে রেজিস্ট্যান্সই হচ্ছে এখন তাদের একমাত্র মাধ্যম। এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা দেখুন যে প্রতিবাদের যে কত চমৎকার ভাবে তারা লিখতে পারে, অর্থাৎ পেন্সিল হয়ে যাচ্ছে, হাতের প্রতিবাদটা লেখা হয়ে বেরোচ্ছে। লাখোশোদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা রংপুরের একটা স্কুল থেকে আমি এঁকেছিলাম এবং অবাক হয়ে গেলাম যে সেখানে এটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি মিলিয়ে দিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিরা আইডি কার্ড পড়ে, পাবলিকরা পড়ে না। তারা সবাই মিলেই যে আন্দোলন করছে এই বিষয়টা কিন্তু খুবই ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছে তারা। আর এটা আমি সত্যি সত্যি ভুলতে পারবো না, এটা একটা শর্ট প্রাইমারি স্কুলের দেয়ালের ভেতরে লেখা, মাথা কাটিয়া দিলে লিখিতে পারি আবার। অর্থাৎ একটা পেন্সিলকে দিয়ে রাখা হয়েছে, এটা কেটে দিলে আবার সে জন্মগ্রহণ করতে পারে। অর্থাৎ আমি খুবই অবাক হয়ে এটার দিকে কয়েক মিনিট তাকিয়েছিলাম যে এটা আসলে চিন্তা করলো কি করে, যে মাথা কাটিয়া দিলে লিখিতে পারি আবার। এই যে আমাদের কারো বাপের প্রয়োজনে এখানে আসি নাই, আমাদের এখানে মানজুর আল মতিন আছেন। এটা আমি বেশ কয়েক জায়গায় আছে, মিরপুরে ফুটপাতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। এটা হচ্ছে নাটোরে। তো আমি তাকে আবারও ধন্যবাদ জানাই যে সিভিল সোসাইটির অংশগ্রহণ এই আন্দোলনে মানজুর আল মতিনের এই একটা বক্তব্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনার প্রতি। তো আমরা যাই, আঙ্কেল লাগলে আবার যাবো, দরকার হলে আরেকটা হাত হারাবো। একটা হাত হারাইছে রিক্সা চালক, তিনি আরেকবার যাবেন। আর হারবো না, অর্থাৎ আমরা হারতে চাই না। এখানে হোন্ডা বাহিনী আপনারা জানেন হেলমেট দিয়ে আক্রমণ করছিল, মেট্রো রেলের আগুনের একটা ঘটনা ঘটানো হয়েছিল এবং সেটা কি হয়েছিল, সংবাদ দেওয়া হয়েছিল কোথায়, টিভিতে না, টিভির নাম হয়ে গিয়েছিল
আজকে বিটিভির নাম দেওয়া হয়েছিল বাতাবি লেবু, কারণ মানুষ মারা যাচ্ছে, বলা হচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। তো এই জন্য ওরা লিখছে আজকের শিরোনাম বাতাবি লেবুর বাম্পার ফলন, বাতাবি লেবু পেল শান্তিতে নোবেল। এই হচ্ছে বিষয়। তো এগিয়ে যায়। তো তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বলা হয়েছে ফেসবুককে। তারপর যমুনা টিভি, তার ভূমিকা খুব ভালো ছিল। যমুনা টিভির অসংখ্য গ্রাফিটি আমি সারা দেশে বিভিন্ন জায়গায় পেয়েছি। তো নাটক কম করো প্রিয়, এই কথাটা ওই সময় খুবই বিখ্যাত হয়েছিল, এবং আপনারা জানেন যে শেখ হাসিনার যে বিটিভিতে গিয়ে যে তার কান্না করার বিষয়, তখন এই ছবিটা সবাই কিন্তু এঁকেছিলেন এবং এটাকে অনেকে তামাশা হিসেবে দেখেছেন, এবং এটাকে নানান ভাবে কিন্তু এসছে। এটা নাটক কম করো প্রিয়, এটা বিভিন্ন ভঙ্গিতে এসছে এবং তার বিভিন্ন ভাবে তাকে উপস্থাপিত করা হয়েছে। মেট্রো রেল হারানোতে কান্না হচ্ছে এবং ক্যামেরা চালু আছে। মেট্রো রেল, ওকে, কুমিরের কান্না বলা হচ্ছে এটাকে। এবং স্বজন হারানোর বেদনা কি সেটা আমি বুঝি, কুমিরের পেটের মধ্যে, মুখের মধ্যে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর জেনজিরা কি, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করে না, তারা বলছে কিছু বিষয় হজম করতে হয় না। নেপোটিজম নিয়ে এইভাবে তারা ছবি আঁকতে পেরেছে, এটা আমার কাছে খুবই অবাক লেগেছে। এটা রাজশাহীতে একটা দেয়ালের মধ্যে আমি পেয়েছিলাম। তুমি মানুষ আমি মানুষ, তফাৎ শুধু শেড দ্বারায়। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কিভাবে স্প্রে করে মানুষকে মারা হচ্ছে। এটা হচ্ছে আবু সাইদকে যেখানে মারা হয়েছে তার উল্টো দিকে, অর্থাৎ বেগম রোকেয়া ইউনিভার্সিটির দেয়ালে আঁকা। এবং সেখানে এখানেও কিন্তু মিছিল প্রেম হোক ভেঙে যাক মোহ, এই বিষয়টা এসছে। মৃত্যু অথবা মুক্তি অথবা মৃত্যু, চে গুয়েভারার উপর। এইটা একটু পড়তে চাই, এটা মিরপুর বাংলা কলেজের ভেতরে আমি পেয়েছি। মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। অর্থাৎ কি অসাধারণ কথা, এত ছোট্ট জায়গার মধ্যে তারা কিন্তু বলে দিল। আমাদের আসলে বইটই আর পড়ার প্রয়োজন হয় না, স্লেভ থেকে সেভ হয়ে যাচ্ছে। হিরক রানীর দেশে, আমরা হিরক রাজার দেশে বহু আগে থেকেই দেখছি, এই সিনেমার নানান ভাবে কিন্তু এসছে, এবং এটা দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, এই ডায়লগ অনেকবার এসছে। এবং আর্মি একটা সময় এসে সাহায্য করেছে, সেই বিষয়টাও এসছে। এই একটা গণভবন দখল করার বিষয়, একটা মাত্র গ্রাফিটি বা লেখা আমি পেয়েছি বনশ্রীতে, গণভবন দখল করো, এটাই হলো খুনির ঘর। এটা হচ্ছে 5 তারিখে গণভবনের ভেতরে, এটা আমার নিজের তোলা, এবং সেখানে 2.5 ঘন্টা থাকার আমার সুযোগ হয়েছে, এবং সেখানে প্রচুর ছবি তোলার সুযোগ হয়েছে। সব তো গ্রাফিতি করেনি, সে কারণে একটা গ্রাফিটি দিলাম, যে সেখানেও কিন্তু তারা মাদারল্যান্ড অর ডেথ লিখছে। এবং সেই সময় শেখ হাসিনার পদত্যাগ, সেটা হয়েছে কি হয়নি, কাগজ পেয়েছে কিনা, সেটা কিন্তু ওয়ালে তারা প্রকাশ করে দিয়েছে। এবং যার মাধ্যমে, যিনি এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন, তাকে নিয়েও কিন্তু গ্রাফিটি হয়েছে। তো এটা হচ্ছে রংপুরে, ঢাকায় না। আমার রঙে স্বাধীনতার স্বাধীন হলো এবং স্বাধীন, আমি দ্রুত যাচ্ছি। এটা একটা দেয়ালের রোড ডিভাইডারে খুবই ছোট করে লেখা, বাবা ওরা কি আমাকেও গুলি করবে। বাবা মেয়ে বেরিয়েছে, তখন বাবা বলছে না মা, আমরা স্বাধীন। তারপর কি পলাইছে, এটা খুবই চমৎকার। কে পলাইছে আপনারা জানেন, এবং তিনি পলায় না। এবং 5টা ফোটার অর্থ হচ্ছে যার নাম 5টা সব দিয়ে হয়, তারা কিন্তু নামটা লেখে নাই। আমি এগিয়ে যাই দ্রুত, তিনি পালাচ্ছেন। এটা ঢাকা ইউনিভার্সিটির, আপনারা জানেন রুখে দাঁড়ালে হাসিনারও পালায়, এটা তার বাহিনী সহ পালাচ্ছেন। এবং এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এই গ্রাফিটিটা আঁকা হচ্ছিল, তখন ওই আঁকার সময় এটা তোলা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি ওই দিনই আজকের যে প্রধান আলোচক মনজুর আল মতিন, তিনি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। তো শি হ্যাজ মেড আস ফ্লাই, তারা পালিয়ে যাচ্ছেন, আপনারা দেখেছেন এগুলো। এবং দরবেশ বাবার আয়নাবাজি, তার চেহারা আপনারা চেঞ্জটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা করেছে দরবেশ বাবার। হাউন আঙ্কেলের ভাতের হোটেল, এটা খুবই ময়লা একটা দেয়াল, সেখানেও তারা লিখেছে হাউন আঙ্কেলের ভাতের হোটেল। এবং হাউন আঙ্কেল স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। তারপর তারা নিজেদের আশাপথ বলছে। এটা দিনাজপুরের মহিলা কলেজের দেয়ালে আঁকা, এটা ব্রাহ্মণবাড়িয়াতেও আঁকা হয়েছে, বিভিন্ন জায়গায় আঁকা হয়েছে এই ফরম্যাট ছবি। 52 দেখিনি, 71 দেখিনি, 24 দেখেছি, এটা খুবই কমন গিয়েছে। দিল্লি না অধিকার, হয়ে গেলাম সরকার। আমি আর 3টা মিনিট বেশি নিতে পারি প্লিজ? ওকে। সাদা কালোর তফাৎ বুঝি, এটা আপনারা দেখেন খুবই সহজভাবে লিখেছে, কিন্তু
এখানে কিন্তু তারা একদম সাধারণের মধ্যে কিন্তু অসাধারণ একটা ব্যাপার নিয়ে এসছে। এটা চট্টগ্রামে একটা ডাস্টবিনের পিছনে আঁকা, আমি দূর থেকে তুললাম, তোলার পরে মনে হলো একটু কাছে যাই, কাছে গিয়ে দেখি যে কি আছে, দেখি এর মধ্যে কি লেখা আছে, গিয়ে দেখি একদিকে মায়ের দোয়া, আরেকদিকে খুবই চালাক বা বুদ্ধিমান তারা খুব ভালোবাসে ডক্টর ইউনূসের দোয়া, সেটাও লেখা আছে বাসের মধ্যে লেখা যে ডক্টর ইউনূসের দোয়া, এবং ডক্টর ইউনূসকে তারা খুবই পছন্দ করে, তারা ওকে ইউনূস এরকম প্রচুর ডক্টর ইউনূসকে নিয়ে গ্রাফিটি আছে। এবং বাংলাদেশ ধর্ম যার যার দেশ সবার, যেটা বলছিলাম ধর্মের ব্যাপারে তারা খুবই সহানুভূতিশীল, পাতা ছেড়া যাবে না, অর্থাৎ সব ধর্ম একসাথে থাকবে, বাংলার হিন্দু মুসলিম তারা সবাই একসাথে থাকবেন। এবং প্রচুর ইসলামিক গ্রাফিটি হয়েছে, যেটা ক্যালিগ্রাফি বলে, এটা কিন্তু আলোচনায় একেবারেই নাই। আমি খুবই দুঃখিত যে আমাদের কোনো আলোচনাতেই, কোনো সুশীল সমাজের আলোচনাতে আমি গ্রাফিটি মানে ক্যালিগ্রাফির কথা দেখি না, কিন্তু এত ক্যালিগ্রাফি আমি পেয়েছি। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামিক ডিপার্টমেন্টে গিয়ে দেখি দুইটা ছেলে তারা সারাদিন ধরে আঁকছে। আমি বললাম যে আপনার খাওয়া দাওয়া করেছেন? বলে না, খাওয়া দাওয়া করি নাই, সকাল থেকে আঁকছি, আমার ভালো লাগছে আঁকতে। তো এদের কথা কিন্তু কেউ আঁকে বলে না। আমি খুবই অবাক হই যে কেন। সত্য সমাগত মিথ্যা অপসৃত, এটা হচ্ছে আপনারা জানেন যে কোরআনের আয়াত, এবং এটা সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত। এবং এই কথাটা বলেই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে। অর্থাৎ মিথ্যা চলে গেছে, সত্য চলে আসছে। প্রবাসীদের আমরা তারা এখানে দিয়েছে, তারা যেন রেমিটেন্স পাঠায়। পাহাড়ের বিষয়ে এসছে, এটা হচ্ছে ময়লা, এইটা আদিবাসীদের ভাষার বিষয়, এটা মিরপুরের 11 নম্বরে। এখানে ডাস্টবিন এবং টয়লেট সবই আছে। এর মধ্যে এরা কিভাবে আঁকলো সেটাই আমার কাছে সবচেয়ে বিস্ময় লাগে, কারণ আমি ছবি তুলতে আমার দম বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তারা যে আঁকলো কত সময় নিয়ে, কিভাবে এঁকেছে, তারপরেও তাদের কিন্তু আঁকা থামেনি। এবং সত্যের জয় হয়েছে, দুঃশাসনকে উপরে ফেলুক আজকে দ্রৌপদীরা। এটা মানে খুবই অবাক করার মতো যে এই ধরনের বিষয়ও কিন্তু এসছে। এটা কিন্তু ঢাকার না, এটা লালমনিরহাটের। এটা লালমনিরহাটের। বাংলা ঝুলছে কাঁটাতারে বিবেক কই বন্ধু, বন্যা নিয়ে হচ্ছে দুর্নীতিবাজের পরিণতি সম্পর্কে বলা হচ্ছে। ঘুষ ছেলে মাইজম, মাইজম শব্দের অর্থ আমি প্রথমে বুঝি নাই, পরে আমাকে একজন ব্যাখ্যা করে দিল, ঘুষ মাইজম হচ্ছে ঘুষি দেওয়া। এটা আবার আরেক জায়গায় এটা ট্রান্সলেট হচ্ছে, আবার এক এক জায়গায় এক এক ভাষায় হচ্ছে। তো বিচারপতিরও বিচারক আছে, আমাদের খুব পরিচিত একজন বিচারপতির ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা সুনামগঞ্জে হঠাৎ রাতের বেলা আমি চোখে পড়লো, মরার ভোট রাতের ভোট করতে দেবে না জনগণ। মরার ভোট মানে কি, ভূতরা এসে ভোট দিচ্ছে রাতে, যেহেতু ভোট হতো রাতে তো, এবং মৃত ব্যক্তির ভোট হয়েছে, এই জন্য ভূতরা এসে ভোট দিয়ে গেছে। তো সরি, এইটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে এটা জয়পুরহাটের এলিটদের রাষ্ট্র ব্যবস্থা না, গণমানুষের রাষ্ট্র ব্যবস্থা। খুবই ছোট্ট কথা, জয়পুরহাটে এটা বলা হচ্ছে এলিটদের রাষ্ট্র ব্যবস্থা চাই না, গণমানুষের রাষ্ট্র ব্যবস্থা চাই। অর্থাৎ তাদের আকাঙ্ক্ষাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সংস্কার চলবে, চাই বিবেকের সংস্কার। রাজনৈতিক আলাপ জরুরি, বাংলাদেশকে পরিষ্কার করে খেটে বড় হও, চেটে নয়, অর্থাৎ চামচামি করে নয়, খেটে বড় হও। একজন রিকশা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপদ সড়ক চাই, একজন ভিআইপির জন্য পৃথিবী থামতে পারে না, হর্ন হুদাই বাজায় বোধাই। দেয়ালগুলিতে যে পোস্টার লাগাবে সে কাউয়া কাদের। আমরা বৈষম্য বিরোধী, ইতিহাস বিরোধী নই। সবাই ইতিহাস পড়ে, ছাত্ররা ইতিহাস গড়ে। সাগররুনির বিষয় এসছে, আয়না ঘরের বিষয় এসছে, শহরকে পরিষ্কার রাখার কথা হয়েছে। আর এই গ্রাফিটিটা আমি মহাশখালী গিয়েছি এই গ্রাফিটিটা তোলার জন্য, যে মুরব্বি মুরব্বি আপনারা জানেন যে এটা খুবই বিখ্যাত একটা উক্তি, এবং একজন ঘুষ দিচ্ছে একজন দিচ্ছে না। তো সেই বিষয়টাই কি তারা নিষেধ করছে যে আসলে তারা ঘুষ পছন্দ করে না। ডাকাত নিয়ে একটা ঘটনা ঘটেছিল, এটা আমাদের ডিএনএ তে আছে, ঢাকার বাইরেও ভাবতে হবে। কিরে ডাকাত তুই হন্ডে, এটা চিটং এর ভাষা, যে ডাকাত তুই কোথায়, আমরা তোকে ধরবো। স্বপ্নের নাটক, যে যার মতো করে যার এলাকা, যেমন যে রাজশাহীর, সে রাজশাহীটাকে বড় করে দিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন লালমনিরহাট। তারপর এটা হচ্ছে আপনার মহেশখালীর যে প্রথম শহীদ হয়েছে তার ছবি, এবং তার বাবা বলছে ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না, এই টাকা গলা দিয়ে নামবে না।
গাজা নিয়ে, শুধু দেশ নিয়ে না, তারা গাজা নিয়েও কিন্তু চিন্তিত। তারা অসাধারণ সব ছবি এঁকেছে গাজা নিয়ে। তারা ভ্যান গগের ছবি এঁকেছে, স্টারি নাইট, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার অনেকে স্টারি নাইটের মধ্যে আবার বাংলাদেশের ফ্ল্যাগও লাগিয়ে দিয়েছে। এটা দেখলে ভ্যান গগ এতদিন পরে খুশি হতেন এবং হয়তো কান কাটতেন না উনি নিজে। তো যাই হোক, আমরা জেনজি, তারা লিখে দিচ্ছে জেনজি আমরা আছি। আর কারা আসছে? আলফারা আসছে, এবং আগামী 36শে জুলাই এটা বাংলাদেশের 2.0 হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নতুন ভাবে জন্মগ্রহণ করেছে। ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ, এটা বরিশাল শহরের ছবি, এবং এটাই তারা আশা করে যে বাংলাদেশ একটা সর্বভূমি হবে। আরেকটা কথা, এটা আমার খুবই ভালো লেগেছে, এটা একটা রোড ডিভাইডারে লেখা, আকাশ তুমি সরে দাঁড়াও, বাংলাদেশ মাথা তুলবে। এবং এইভাবেই আমরা আসলে শেষ করতে পারি যে বাংলাদেশ সত্যি সত্যি তাদের কারণে মাথা তুলবে, সেই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে একটা অনুরোধ থাকছে আপনাদের সবার প্রতি, যে এই যে গ্রাফিটিগুলো, এই গ্রাফিটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়ে গেছে। ইজিপ্টে একটা রাস্তা আছে, মোহাম্মদ মাহমুদ রাস্তা, সেই রাস্তার গ্রাফিটিগুলোকে আঁকা, মানে সেটা নষ্ট করা নিষেধ করা হয়েছে সরকারিভাবে, এবং এটা যদি যখনই একটু ড্যাম্প হয়ে যাচ্ছে, শিল্পীরা গিয়ে আবার সেটার উপর ছবি আঁকছে। এইভাবে করে অন্তত ঢাকা ইউনিভার্সিটি এলাকার, সব তো আমরা পারবো না, অন্তত ঢাকা ইউনিভার্সিটির এলাকার গ্রাফিটিগুলি যদি আমরা একটু রক্ষা করতে পারি, তাহলে এটা আমাদের জন্য মানে নিঃসন্দেহে একটা অনেককে আমরা দেখাতে পারবো যে এত বড় একটা আন্দোলন, এবং পৃথিবীর কোথাও সারা দেশ জুড়ে এইভাবে গ্রাফিটি এঁকে একটা আন্দোলনের মানে পর্যায়ে চলেনি। তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাহমুদ জামানকে। ধন্যবাদ মাহমুদ জামানকে। তিনি অনেক অসুস্থ, তারপরেও কমিটমেন্ট রক্ষা করে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এবং তিনি আপনি যেটা শুনেছেন 10,000-এর অধিক গ্রাফিটি উনি সারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করে সেগুলো সংগ্রহ করেছেন, এবং তিনি তার অনেক বিস্তারিত পরিকল্পনা আছে। এবং এই ছবিগুলো এঁকেছে কারা? এই ছবিগুলো আসলে এঁকেছে শিক্ষার্থীরা, বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। আমাদের আজকে অত্যন্ত সৌভাগ্যের দিন যে এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন, যারা আন্দোলন করেছেন, গ্রাফিটি এঁকেছেন, তাদের মধ্যে এখানে অনেকে উপস্থিত আছেন। সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, আরবি মাধ্যম, ঢাকা এবং ঢাকার বাইরের শিক্ষার্থীরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা এখন ওনাদের কাছ থেকে শুনি যে আপনারা জেনজি, আপনারা 1 বছর আগে যেভাবে চিন্তা করেছিলেন আপনারা আন্দোলনের মধ্যে দিয়ে, গ্রাফিটির মধ্যে দিয়ে, সেটা আপনারা বলেছেন অলরেডি। মাহমুদ যেমন সেগুলো এখানে উপস্থাপন করেছে। আপনারা বলবেন 1 বছর পরে আপনাদের যে মূল্যায়ন, আপনারা কি পেলেন, কিংবা আর কি পেতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা। তো এখানে যারা সামনে আছেন আর অনেকে আমি দেখতে পাচ্ছি পিছনেও আছেন বেশ কয়েকজন, তারাও হাত তুলে যদি একটু আমাদেরকে বলেন তাহলে আমরা খুবই আনন্দিত হব। প্লিজ আপনার নাম এবং আপনি বসে বলুন, প্লিজ আপনি নাম এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান সেটা বলবেন, তারপর আপনার বক্তব্য বলবেন। আমরা 2 মিনিটের বেশি সময় দিতে পারবো না, খুবই দুঃখিত। আমরা আরো অন্যান্য আলোচনায় যাব। খুবই দুঃখিত। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাকিল আহমেদকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রিয় সহযোদ্ধা ও উপস্থিত সাংবাদিকগণ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে নীতি গবেষণা কেন্দ্র এমন একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছে, যাতে আমরা জিএনজি যারা আছি তাদের প্রত্যাশা ও প্রাপ্তিগুলো আপনাদেরকে জানাতে পারি এই আলোচনা সবার মাধ্যমে। তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে 36শে জুলাই শুধুমাত্র একটা সংখ্যা না, এটা আমাদের কাছে একটা প্রতীক। কারণ আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনভাবে পেয়েছি, এটা আমাদের কাছে একটা প্রতীক। এবং আমরা যে গত জুলাই গণঅভ্যুত্থান শুরু করেছিলাম 17 জুলাই থেকে, এর পরবর্তীতে আমরা
অনেক ধরনের স্বৈরাচারের অত্যাচারের নিপীড়িত হয়েছি, তারপরেও আমরা কখনোই থেমে থাকিনি, এটা চালিয়ে গেছি। কারণ আমরা কোনো ফ্যাসিস্টকে এই দেশে আর রাখতে চাচ্ছিলাম না। আমরা যেখানে 9 দফা থেকে 6 দফা, পরবর্তীতে আমরা এটাকে রূপান্তর করতে পেরেছি 1 দফাতে। কারণ আমরা চেয়েছিলাম স্বৈরাচার এখান থেকে চলে যাক। স্বৈরাচার যদি চলে যায় তাহলে আমরা আমাদের সেই স্বাধীনতা বা স্বাধীন ভাবে সবকিছু মানে মত প্রকাশ করতে পারবো, যেখানে মত প্রকাশ কোনো ধরনেরই অপরাধ হবে না। আমরা যে একটা কথা বললে আমাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে বন্দী করে ফেলা হচ্ছে। তাহলে আমরা কি স্বাধীন বাংলাদেশটা কি 1971 সালে আমরা কি স্বাধীন করেছি, কি স্বাধীনতাটা পেয়েছি, যেখানে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি না? আমাদের সেই মত প্রকাশটাকে তারা মনে করছে যে সেটা একটা অপরাধ, রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। তো আমরা পরবর্তীতে এই আন্দোলন করতে করতে 36শে জুলাই আমাদের সহযোদ্ধা যারা আছে, আমাদের বন্ধু বান্ধব ক্লাসমেট, এদেরকে হারিয়ে তাদের রক্তের বিনিময় হলো আমরা এই 36শে জুলাইকে পেয়েছি। পাওয়ার পরে মনে এমনই একটা আনন্দ বিরাজ করছিল যে এই পরিস্থিতিতে আমরা করবো না। মোহাম্মদ মাহমুদুজ্জামান সাংবাদিক এবং গবেষক, উনি একটি চিত্র প্রদর্শন করলেন, মানে গ্রাফিটি, যেখানে মেয়ে বাবার সাথে ঘুরতে বেরিয়েছে এবং বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা আমাদের কি এখন গুলি করা হবে, আমরা কি নিরাপদ নাকি অনিরাপদ? তখন বাবা বলছে যে না মামনি, আমরা এখন স্বাধীন। তো এই চিত্রটার মাধ্যমে আমরা এই স্বাধীনতাটাকে চাচ্ছিলাম যেন আমরা নিরাপদে রাস্তা দিয়ে হাঁটতে পারি, আমাদেরকে আর কোনো ধরনের মানে হেনস্থার শিকার হতে হবে না। কিন্তু এই 1 বছরের মধ্যে আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সেই স্বাধীনতাটা পেলো। আমরা যে চেয়েছিলাম যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা, আমরা শুধু গণতন্ত্র বলেই যাচ্ছি, মুখে বলে যাচ্ছি, মানে গণতন্ত্রটা আর আমরা পাচ্ছি না। আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক আছেন ডক্টর খান শরীফুজ্জামান, তিনি আমাদেরকে ক্লাসে বলেছিলেন যে আমরা শুধুমাত্র গাড়ির ড্রাইভারটাকে চেঞ্জ করতে পেরেছি, আমরা গাড়িতে যে প্যাসেঞ্জার আছে, ইঞ্জিন আছে, এটাকে আমরা পরিবর্তন করতে পারছি না। আমি সেই কথাটাই বলবো যে আমরা শুধু গণতন্ত্র মুখেই বলছি, মুখেই বলে যাচ্ছি, গণতান্ত্রিক সেই ব্যবস্থাটাই আমরা পাচ্ছি না। ইন্টারিম সেটা করে দিচ্ছে না। নির্বাচন না থাকলে বা এগুলো যদি না আসে, পরিবর্তন না হয়, সে তো স্বৈরাচারী একটা ব্যবস্থাতেই আমরা পড়ে থাকতেছি। আমাদের প্রাপ্তিটা তাহলে কোথায়? আমরা যে দেশ স্বাধীন করলাম, এত রক্ত, এত কিছুর বিনিময় হলো, কোটা নাকি মেধা, সেই কোটাই কেন আবার বহাল থাকতেছে? আমাদের মেধার যে মূল্যায়ন, সেটা কোথায় গেল? সেটা কেন হারিয়ে গেল? আমাদের প্রাপ্তির জায়গা তো এগুলো ছিল না। আমরা চেয়েছি যে স্বর্গভূমি হোক বাংলাদেশ, যেখানে আমরা সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবো। আমরা চাই নিরাপদ, অংশগ্রহণমূলক এবং শ্রদ্ধাপূর্ণ পরিবেশ, যেখানে আমরা মত প্রকাশ করলে সেটা কখনোই অপরাধ বলে বিবেচিত হবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য ছিল। আজকে গ্রাফিতি প্রদর্শনী ও মত বিনিময় সভায় উপস্থিত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে 36শে জুলাই গ্রাফিতি কল্পনায় আজকে এই সভায় আমরা উপস্থিত হয়েছি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করার জন্য, বা তাদের প্রত্যাশা, 1 বছরে তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সেজন্য। আমি শুধু একটি কথাই বলবো, আমরা জুলাই আন্দোলনে রক্ত ঝরিয়েছি, এখন আমরা চোখে পানি ঝরাচ্ছি। আসলে ওইরকম ভাবে কিছুই বদলায়নি। নতুন সরকার এসেছে কিন্তু নতুন রাজনৈতিক ভাবনা পরিবর্তন কিছুই হয়নি। আমরা চাচ্ছি নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেটা আমরা এখনো পেয়ে উঠিনি। আমরা যদি লক্ষ্য করি 1971 সাল, 96 এবং 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল সর্বোত্তম। কিন্তু এখন বর্তমানে এমন একটি ব্যবস্থা শুরু হয়েছে যেখানে ছাত্ররা রাজনৈতিক বিমুখ হয়ে পড়ছে। আমরা যারা বাংলাদেশকে পরিচালনা করেন এবং রাষ্ট্র পরিচালনা করে, তারা তরুণদেরকে রাজনৈতিক ভাবে আকৃষ্ট করতে পারছে না। যদি তরুণরা বাংলাদেশের হাল না ধরে, তাহলে কখনোই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না, বারবার গণতন্ত্র মুখ উপড়ে পড়বে। আর সেই সাথে সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের মতো তরুণরা এগিয়ে আসবে। কিন্তু আমাদেরকে রাজনৈতিক ভাবে কোনোভাবেই কোনো সরকার ওই রকম স্পেস দিচ্ছে না, যার কারণে হয়তো বাংলাদেশ বারবার গণতান্ত্রিক ভাবে মুক্ত করে পড়ছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। আপনি আমার নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তারপর বক্তব্য শুরু করবেন। যে আমি হচ্ছে মিরাজ হাসান রানা, আমি বাংলা বিভাগের একজন শিক্ষার্থী।
শান্তামণি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। আমি হচ্ছে 1 বছর আগে যখন জুলাই আন্দোলন শুরু হয়েছিল তখন সিরাজউদ্দিন সরকার মডেল স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর কালীগঞ্জে ওইখানে ছিলাম আন্দোলনরত অবস্থায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শান্তামণি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে রাজনীতি বিভাগের স্টুডেন্ট। আমার নাম মেহেদী হাসান পাবন। আমি জেনজির প্রত্যাশা ও প্রাপ্তি গ্রাফিতির আলপনা ৩৬শে জুলাই আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই আমার ২০২৪ গণঅভ্যুত্থানের শহীদদের। আমি আজকে স্মরণ করতে চাই আজকে 19শে জুলাই। 2024-এর এই 19শে জুলাই আমার বাল্যবন্ধু, খুব কাছের বন্ধু ছিল, একসাথে পড়াশোনা করতাম। আমার সেই বন্ধু শহীদ রিয়াদ শরীফ জয়কে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তার একটি কথার মাধ্যমে আমি আজকে আমার বক্তব্যটি শুরু করতে চাই, যেটা আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের এলাকার ভাষায় মামা গুলি করতেছে পালা, মামা গুলি করতেছে পালা, এটা বলতে বলতে সেদিন আমার সেই বন্ধু এখানে নিহত হয়। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা হয়তো আগামীতে যখন আমরা স্বাধীন হয়েছি, আমরা হয়তো স্বাধীনতার পরে আমরা দেশের অনেক উন্নয়ন পাবো, একটা গণতান্ত্রিক সরকার পাবো, কিন্তু আমরা এখনো তা পাইনি। আমরা পেয়েছি সেই আগের মতোই রয়েছে আমাদের এই রাষ্ট্র, এখনো কোনো পরিবর্তন আমরা আমাদের এই রাষ্ট্রে দেখতে পাইনি। আমরা দেখি যে প্রায় 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা আমাদের সেই নিহত শহীদদের বিচারের দাবি যে করেছি, এই বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা এখন পর্যন্ত আমাদের যে সহযোদ্ধারা এখনো হসপিটালে আছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থাটাও আমরা এখন পর্যন্ত করতে পারি। আমাদের আশা ছিল হয়তো আমরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা একটি গণতান্ত্রিক সরকার পাবো, আমরা আমাদের সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আজ অব্দি আমরা সেটাও করতে পারি। আমরা এখন দেখছি যাদের কথায় আমরা এই আন্দোলনে প্রথম মুখরিত হয়েছিলাম, তারা এখন নতুন একটি রাজনৈতিক দল খুলেছে। আমরা তাদের সেই রাজনৈতিক দলকে সমর্থন জানাই, কিন্তু তাদের মুখে এই জুলাই মাস, আবার ঘুরে যে জুলাই মাস এসেছে, তাদের মুখে আমি শুনতে পাই না যে আমি আমার জুলাই ভাইদের হত্যার বিচার চাই। তারা এখন নতুন নতুন স্লোগানে মুখরিত। এইটার জন্য আমরা ওই আন্দোলনে যাইনি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রিঙ্কি মোশাররফ, ঢাকা ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। জেনজির প্রত্যাশা ও প্রাপ্তি গ্রাফিতির আলপনায় ৩৬ জুলাই শীর্ষক আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা যারা শিক্ষার্থী প্রতিনিধি বা ছাত্র হিসেবে এখানে উপস্থিত আছি, আমি বিশ্বাস করি আমরা সবাই একজন ছাত্র হিসেবে নয়, বরং হাজারো তরুণের প্রতিচ্ছবি হয়ে এখানে উপস্থিত আছি। এবং যে তরুণেরা বিশ্বাস করতো তরুণ প্রজন্মকে কখনো দাবিয়ে রাখা যায় না, যারা বিশ্বাস করতো গণমানুষের আকাঙ্ক্ষাকে কখনো অবরুদ্ধ করা যায় না, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে হয়তো বিলম্বিত করা যায় কিন্তু বিনাশ করা যায় না, এবং যারা বিশ্বাস করে তাদের রাজপথে ঝরে যাওয়া রক্ত একদিন রক্ত জপা হয়ে ফুটে উঠবে। এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি জুলাইয়ে এই তরুণ প্রজন্ম সহ সকল শ্রেণীর পেশার মানুষ রাস্তায় নেমে আসে এবং আমরা এই ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী শাসককে উপড়ে ফেলতে সক্ষম হই। আমরা যদি দেখি আমাদের সেই পূর্বপুরুষেরা ৭১-এ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধটি করেছিল, সেই আকাঙ্ক্ষায় তারা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ২ লক্ষ মা বোন তাদের ইজ্জত হারিয়েছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের ৫৪ বছরেও পূরণ হয়নি। এবং বিগত ১৭ বছরে আমরা যে ফ্যাসিবাদী শাসন, যে তাদের যে ক্ষমতার যে অপব্যবহার এবং আমাদের যে গণতন্ত্র এবং মানবিকতা বারবার মুখ থুবড়ে পড়েছে এবং বারবার রাস্তায় পদপিষ্ট হয়েছে। এবং এর ফলে এই ফ্যাসিবাদী শাসনের মূলোৎপাটন, সুযোগের সমতা নিশ্চিত, বাক স্বাধীনতা নিশ্চিত, অর্থনৈতিক সমতা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা সবাই রাস্তায় নেমে এসেছিলাম। এবং ৫ই আগস্ট এসেছে, ৩৬শে জুলাই এসেছে, এবং যার ফলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু পতনের পরে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে
প্রত্যাশাগুলো নিয়ে আমরা এই আন্দোলনে এসেছিলাম তার পরিপূর্ণ প্রতিফলন আমরা পাচ্ছি না। গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো তার স্বার্থ হাসিলের জন্য কাজ করে যাচ্ছে। আমরা যে নতুন বন্দোবস্তের নামে আমাদের জুলাই নেতারা যে রাজনীতি করছে সেটা কতটা নতুন বা কতটা আমাদের দাবির সাথে আমাদের আকাঙ্ক্ষার সাথে যায় সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং আমাদের যে একটা কমন প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি লজ্জার সাথে বলছি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহসমন্বয়ক ছিলাম, যেটা প্রথম কমিট হয়। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এতটা দরকার হয়ে গেছে বা এতটা একপাক্ষিক হয়ে গেছে যেটা সবার প্রতিনিধিত্ব করতে পারছে না। এবং এর পরবর্তীতে আসে যে বিভিন্ন ক্রেডিটের রাজনীতি, কে কি করেছে সেই ক্রেডিট নিয়ে আমরা যারা জনসাধারণ রাস্তায় নেমেছিলাম বা সব দল মতের মানুষই রাস্তায় নেমেছিল, কেউ কিন্তু এই ক্রেডিট এখন এসে এটা যখন তার কিন্তু হতাশ হচ্ছে যখন দেখছে বিভিন্ন দল বিভিন্ন ক্রেডিট নিয়ে মারামারি করছে। এবং এই ক্রেডিট বাজির ফলে এবং এর সাথে বিভিন্ন প্রোপাগান্ডা, মিথ্যা, গুজব এবং একে অপরের উপর বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় যে গুজব অপতথ্য ছড়িয়ে পড়ছে, যার ফলে কিন্তু আমাদের মাঝে বিশাল অনৈক্য তৈরি হচ্ছে। এই জুলাই কিন্তু আমরা সব বিশ্বাসের সব দলের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম, কিন্তু আজ আমরা দেখছি সেই ঐক্যটা আর কোথাও নেই, অনেকাংশেই নেই। এবং এই ঐক্য যদি না থাকে আমরা কিন্তু এই যে অভ্যুত্থানের যে ফসল বা এই বিপ্লবের যে ফসল সেটা কিন্তু আমরা কখনোই ঘরে তুলতে পারবো না। এবং এই অনৈক্য কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন চীনা বিপ্লবে কিং রাজবংশের পতন ঘটেছিল, কিন্তু তখন তাদের জাতীয়তাবাদী এবং সামরিক গোষ্ঠী এবং বিভিন্ন অঞ্চলভিত্তিক নেতৃবৃন্দের দ্বন্দ্বের কারণে সেই বিপ্লবটা কিন্তু তারা ওইভাবে সফল হতে পারেনি। এবং সবচেয়ে একটা সফল একটি বিপ্লব হয়েছিল মেক্সিকোতে, যেখানে সকল অভিজাত শ্রেণী থেকে কৃষক শ্রেণী সবাই সম্মিলিত অংশগ্রহণের ফলে যে মেক্সিকান বিপ্লবটি হয়েছিল সেটিও কিন্তু নগর কেন্দ্রিক সংস্কার এবং কৃষি কেন্দ্রিক সংস্কার এই দুটোর বিভেদের কারণে পরবর্তী সেই বিপ্লব আসার আলো দেখেনি। অর্থাৎ আমরা এখন বর্তমানে যে অনৈক্যটা দেখছি সেই অনৈক্য যদি এভাবেই চলতে থাকে, আমরা যে আশা নিয়ে এতগুলো মানুষ জীবন দিয়েছিল, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল, সেই আশা কিন্তু আর পূরণ হবে না। আমরা জানি যে আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, আমরা চাইলেই হয়তো বা রাতারাতি কোনো পরিবর্তন হবে না, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, সেটাও ইনস্ট্যান্ট হবে না, কিন্তু আমাদের সেই পথে পা বাড়াতে হবে। আমরা বিশ্বাস করি, এখনো আশা রাখতে চাই, হয়তো খুব শীঘ্রই আমরা সেদিকে যাবো এবং আমাদের বাংলাদেশ সামনে আর সুন্দর সুনির্ভর হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ মোহাম্মদ মাহদি ইমাম, আমি বসুন্ধরা মাদ্রাসার শিক্ষার্থী। গ্রাফিতির আলপনায় ৩৬ জুলাই জেনজির প্রত্যাশা প্রাপ্তি। আমরা আসলে প্রাপ্তির জায়গাটা যদি বলি, গণ অভ্যুত্থান পরবর্তী আমরা কি পেয়েছি, আমি নর্মালি বলতে চাই হচ্ছে পাথর দিয়ে মানুষ খুন করার একটা নতুন সংস্কৃতি আমরা পেয়েছি। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো লোহমর্ষক ঘটনাগুলো আমাদের প্রাপ্তি আসলে গণ অভ্যুত্থান পর্ব। চাঁদা না দেওয়ার কারণে মানুষের বাড়ি পুড়ে দেওয়ার মতো নির্মম ঘটনাগুলো এই গণ অভ্যুত্থানের পরবর্তী ঘটছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে, দলীয় কোন্দলের কারণে ১৫৩টা প্রাণ আমরা হারিয়েছি। এটা আসলে আমাদের মনে হয় গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের প্রাপ্তি। এটা এর চেয়ে ভালো কিছু আমরা পাইনি। আমরা দেখলাম আমাদের জুলাইয়ের যোদ্ধারা নাহিদ, আসিফ, তারা গোপালগঞ্জে গেল, তাদেরকে হত্যা করার মতো চেষ্টা চলছে, আমাদের প্রশাসন কিছু বলছে না। ২০০০ মানুষকে দায় প্রশাসনকে নিতে হবে, প্রশাসন হত্যা করছে। সাথে আওয়ামী লীগ যুবলীগরা ছিল। আবু সাইদকে কারা হত্যা করছে ঠান্ডা মাথায়? আমাদের পুলিশরা। এই পর্যন্ত প্রশাসনের কোনো সংস্কার নাই। ইভেন জুলাই সেদিন গোপালগঞ্জেও কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা একটা আমরা লক্ষ্য করছি। এই যে জায়গাগুলো ১ বছরের মাথায় আমাদের যে অনৈক্য, একে অপরের প্রতি যে কাদা ছোড়াছড়ি, এখন সেদিন পাথর দিয়ে যেদিন লোকটা যেদিন মারা গেল, সেদিন টেলিভিশনের নিউজ দেখি সবকিছু সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। এই মৃত্যু নিয়ে কোনো আলাপ আমাদের নিউজের প্রথম অবস্থায় আমরা দেখিনি। তার মানে হচ্ছে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল, এই প্রত্যাশা একেবারেই পূর্ণ হয়নি।
হয়তোবা সময় লাগবে, কিন্তু আবার দেশের প্রয়োজনে আমাদের নীরবতা আবার ভাঙতে হবে। আমার মনে হয় বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে আরেকবার জাগ্রত হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম দিবে, এটা আমরা বেঁচে থাকতে এটা হতে পারে না। চাঁদাবাজি এটা আর বাংলাদেশে হতে পারে না। এই যে লোহমূর্ষক ঘটনাগুলো যে হয়ে যাচ্ছে, প্রয়োজনে আমরা আরেকটা গণ অভ্যুত্থানের দিকে যাব। যদি দেখি যারা বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে যদি ব্যর্থ হয়, তাহলে এই জেনজি প্রজন্ম বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কিন্তু গত 54 বছরে বাংলাদেশে যা হয়েছে স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত যা হচ্ছে, এটা আমরা সামনে মেনে নিতে পারি না। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অতি সম্প্রতি ঘটে যাওয়া অনেকগুলো কাহিনী বললেন, সেগুলো আমাদের চোখের সামনে ঘটে গেছে এবং সেগুলো নিয়ে আপনার তার যে বক্তব্য দিলেন সেটা খুবই হৃদয়গ্রাহী ছিল। এরপরে যদি কেউ এদিকে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ তিয়াস, আমি মাদ্রাসা ঢাকা আলিয়ার একজন শিক্ষার্থী। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমি যখন আসছিলাম তখন কিছু আমাদের ক্যালিগ্রাফি দেখছিলাম, স্যার অত্যন্ত চমৎকার মাদ্রাসার কিছু গ্রাফি দেখে নিয়ে আসছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই আমি আন্দোলনে ছিলাম এবং আমার এখানে ছোট ভাই আছে, সেও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এবং আমরা যখন প্রথমে রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে 16 জুলাই যখন 15 জুলাই যখন ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষিত হামলা হয়, তখন আমরা 16 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করার জন্য সিদ্ধান্ত নিই এবং সর্বপ্রথম 16 জন শিক্ষার্থীর মাধ্যমে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করি এবং এরপরে চিত্র আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখানে হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবদান ছিল, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী যারা যাত্রাবাড়ি মাদ্রাসা, আজকে 19 জুলাই এবং গত 18 জুলাই ছিল প্রাইভেট ইউনিভার্সিটি মাঠে নেমে আসছিল এবং 19 জুলাই সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষার্থী মাঠে নেমে আসছিল, যখন আন্দোলনের খুবই মর্মান্তিক অবস্থা তৈরি হয়েছিল। মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাল হয়ে দাঁড়িয়েছিল যে শিক্ষার্থীদের পাশে, এবং আপনারা দেখেছেন যে কত নির্মমভাবে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা করা হয়েছিল। একজন মাদ্রাসা শিক্ষার্থীর পুরো সাদা জামা পুরো রক্তে লাল হয়ে গিয়েছিল। এবং যখনই আন্দোলন চলছিল, বিশেষ করে আগস্টের যখন শেষ মুহূর্তে আন্দোলনের, তখনই মাদ্রাসা শিক্ষার্থীরা আমাদের প্রতিটা মাদ্রাসা খুলে দিয়েছিল, যারা ঢাকায় প্রবেশ করবে তাদের মেহমানদের ব্যবস্থা করার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। এবং শুধু যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে 10,000 শিক্ষার্থী তার প্রাতিষ্ঠানের অনুমতি ব্যতীত গেট ভেঙে তারা বের হয়ে রাস্তায় নেমে আসছিল এবং ঢাকার বাইরে যে লাখ লাখ যারা আসছিল তাদেরকে ঢাল হয়ে থেকে কিন্তু তারা আন্দোলনের সামনে ছিল এবং অসংখ্য শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা এই 24শে বিজয় আমরা অর্জন করেছিলাম। কিন্তু আমরা দেখলাম 5 আগস্টের পরেই পুরো চিত্র পাল্টে গিয়েছে, যেখানে আন্দোলনটা পুরো নিস্তব্ধ ছিল, কেউ পাশে ছিল না। মাদ্রাসা শিক্ষার্থী তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, ঢাল হয়ে পাশে ছিল, কিন্তু 5 আগস্টের পরে এদেরকে আমরা ভুলে গেছি, আমরা এদের অবদানকে আমরা ভুলে গিয়েছি, এদেরকে আমরা কোথায় দেখছি না। কোনো পত্রিকায়, কোনো পেপারে, কোনো আর্কাইভে কোথাও কিন্তু এদের কোনো চিত্র নাই। তো এই যে বৈষম্য, যারা মাদ্রাসা শিক্ষার্থী ছিল এদের ভিতরে একটু নরম থাকে, এরা যখন কোনো অন্যায় দেখে সবার আগে তারা প্রতিবাদ করে, সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তখন তার মৃত্যু হবে আর সে কোথায় যাবে এই চিন্তা সে করে না। তো এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, সংগ্রাম করেছে, বিজয় পরবর্তী এদেরকে আমরা ভুলে গেছি। আজকে ক্ষমতার 24 পরবর্তী প্রায় বছর আমরা শেষ করতে যাচ্ছি। এই 24-এ এই বিজয়ের পরে আমরা এই মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা মূল্যায়ন করতে শিখিনি। আমরা বাঙালির অকৃতজ্ঞ জাতি, এই যে বারবার আমরা প্রমাণ চেষ্টা করছি। আমি চাইবো আমরা সমাজে বসবাস করি, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি, আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এরা পড়াশোনা, এরা মেধাবী শিক্ষার্থী, এরা যে পরিমাণ পড়াশোনা করে একজন বিসিএস করা শিক্ষার্থী পড়াশোনা করে না। এরা পরীক্ষা যদি সিরিয়াস থাকে, একজন অন্যতম শিক্ষার্থী সিরিয়াস থাকে না। তো এই যে মেধার মূল্যায়নটা আমরা সমাজ, আমাদের রাষ্ট্র আমরা এটা করছি না, যার ফলে আমার দেশের অধিকাংশ মেধাবী শিক্ষার্থী আমার সমাজের প্রতিনিধিত্ব থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যেখানে আমরা জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, বিজয় হয়েছি, কিন্তু আজকে জুলাই পরবর্তীতে আমরা বিজয় হওয়ার পরে আজকে আমরা তাদেরকে ভুলে গেলাম। তা আমি আহ্বান করব, অন্তত
মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা পাশে রেখে এই যে মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা আমাদের রাষ্ট্রের কাজে আমরা এটাকে মূল্যায়ন করব। পাশাপাশি আজকে জুলাই অভ্যুত্থান পরে নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্ন আমাদের তারা দিয়েছিল যে ফ্যাসিবাদ হটাবো, আবার নতুন বাংলাদেশ তৈরি করবো আমরা, তখন একটা স্লোগান ছিল আমাদের, যদি আমরা আওয়ামী লীগকে হটাতে পারি কাদেরকে আমরা বসাবো, তখন আমরা স্লোগান দিচ্ছেন যে বিকল্প হচ্ছে আমরা নিজেরাই বিকল্প। তো এই যে বিকল্পের জায়গায় আজকে আমরা দেখছি দুর্নীতি, চাঁদাবাজি অহরহ বাড়ছে, প্রতিনিয়ত দেশটা আবার পুনরায় সরাসরি চলে যাচ্ছে। তো আজকে যারা আয়োজন করেছেন আমি আহ্বান রাখবো আমাদের কথার মাধ্যমে অন্য পরিবর্তন করতে পারি এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা যাতে করে বৈষম্যের মধ্যে না ফেলে এই সমাজের অংশীদার হিসেবে এটাকে আমরা কাজে লাগাবো, তাহলে আমাদের সমাজ, এই রাষ্ট্র একটি সুন্দর সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। যে আপনার পরিচয় দিবেন আর নাম পরিচয় দিয়ে তারপর বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন। আমি এই মুহূর্তে ইলমুল কোরআন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে আছি, আর আমেরিকা ভিত্তিক ইলমুল কোরআন ইউনিভার্সিটির সাথে এই মুহূর্তে সিনিয়র শিক্ষক হিসেবে জড়িত আছি। তো আপনি বোধহয় খতিব ছিলেন? জি, ইবনে সিনা খতিব ছিলেন। তো what I wanted to say, আমার ভাই অলরেডি অনেক কিছু বলে দিয়েছে, তারপরেও কয়েকটা বিষয় আমি এখানে সামনে রাখতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে যখনই কোনো অন্যায়, জুলুম বা কোনো আগ্রাসী শক্তি যখন শক্তিশালী হয়ে ওঠে, তখন আমরা দেখেছি যে সর্বপ্রথম আলেম ওলামারা এটা নিয়ে আন্দোলন শুরু করে। এটা আপনারা 2001 সালেও দেখেছেন, 2013 সালেও দেখেছেন, 2021 দেখেছেন, এমনকি পরবর্তী সময় 2024 সালেও দেখেছি। আমি যদি ছোট্ট করে একটা ঘটনা বলি আপনাদেরকে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে তখন আপনার বিভিন্ন ইউনিভার্সিটি স্কুলে ছিল যখন আন্দোলন করছিল, তখন সেখানে একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন, তার বয়স ছিল সর্বোচ্চ 14 থেকে 15, এর বেশি হবে না। তো আমি নাম বলতে চাচ্ছি না, আমরা যারা তাকে হত্যা করেছে তাদের নাম আমরা জানি। তো তাদের মধ্যেই একজন প্রথমে ছেলেটাকে একটা কোপ দিল পিঠে, দেওয়ার পরে যখন বাচ্চা ছেলেটা পড়ে গেল, তখন তার বুকের উপর পাড়া দিয়ে ছাত্রলীগের সভাপতি সেখানকার ঠাস ঠাস করে 3টা গুলি করল। এখন এখানে আপনারাও জানেন, পরবর্তীতে নিউজ হয়েছে যে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় 72 জনের মতো শহীদ হয়েছে, আর লিস্টের বাইরে আমরা যদি বলতে যাই তাহলে আরো শতখানি পাবে। কিন্তু এরপরে আমাদের প্রাপ্তিটা কি? প্রাপ্তিটা হচ্ছে যে যখনই কোনো গভর্নমেন্ট কোনো জুলুম করে আর অপোজিশন কোনো লিডার থাকে, তখন তাদের সাথে যখন আমরা একতাবদ্ধ হয়ে আন্দোলনে নামি, তখন আমরা থাকি তাদের বন্ধু, তাদের সাথে আমরা থাকি সঙ্গী। কিন্তু যখনই তারা পরবর্তীতে কোনোভাবে ক্ষমতায় চলে আসে, তখন আমরা হয়ে যাই জঙ্গি। কারণ আপনারা দেখবেন প্রত্যেকটা গভর্নমেন্ট তারা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদেরকে একটা জায়গায় খুব বেশি ভয় পায়, সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার। প্রত্যেকটা মসজিদে বলেন, রাস্তায় বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে। আজকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে কিছু প্রত্যাশা আশা করেছিলাম। যখন জুলাই অভ্যুত্থান শেষ হলো, আমরা চেয়েছিলাম যে মাদ্রাসা শিক্ষার্থীরা মাশাআল্লাহ এরা অনেক ট্যালেন্টেড, আমরা মুখে মুখে সবার কাছ থেকে আমরা এটা শুনছি এবং আমরাও এটা বিশ্বাস করি। কিন্তু এদেরকে কাজে লাগানো যায়, রাষ্ট্রীয় পর্যায়ে এদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এদেরকে সমাজে কিভাবে আরো স্পেস দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কোনো ধরনের আমরা কোনো আলোচনা বা চেষ্টা প্রক্রিয়া আমরা কিছু দেখিনি। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন, জুলাই আন্দোলনের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত বিশেষ করে আলেমদের মধ্য থেকে যারা সবচেয়ে আন্দোলনে সরব ছিল, আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনের সময় চিটাং রোডে বলেন, যাত্রাবাড়িতে বলেন, সব জায়গায় যখন নামাজ হয়েছে ইমামতি কিন্তু আমরা করেছি, আমরা ইমামতিতে লিডিং দিয়েছি। শুধু এখানে একটা ইমামতির লিডিং ছিল না, দিল্লির আগ্রাসী শক্তির সামনে এটা ছিল একটা বড় বলয়, যেটা কিনা তাদেরকে ভাবতে বাধ্য করছে যে মুসলমানরা অলরেডি সব এক হয়ে গেছে। যাদেরকে ছোট করে দেখা হতো তারা এখন ইমামতিতে চলে আসছে। কিসের ইমামতি? এটা কিন্তু সাধারণ নামাজের ইমামতি ছিল না, এটা ছিল যুদ্ধের ইমামতির মতো। কারণ ওই মুহূর্তে সবাই ইমানি বলে বলিয়ান হয়ে তখন এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যারা তখন নেতৃত্বস্থানীয় ছিল আলেমদের পক্ষ থেকে, আজকে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করছে। এই খেলাটা শুধু এখন না, এটা আপনি বিগত সরকারের সময় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এবং ইন্টারটা দেখে যখন আপনি তাদেরকে নিয়ে কোনো গবেষণা করেন বা অ্যানালাইসিস বের হয়, তখন দেখা যায় তারা এটার সাথে কোনোভাবে জড়িত না। মিথ্যা মামলায় বিগত ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি আলেম ওলামা এমন এমন আলেম আছেন যারা 12 বছর 15 বছর পর্যন্ত জেল কেটেছেন। এখন তারা কেন বের হলো? যদি তারা জঙ্গি হয়ে থাকে তাহলে why they are free now?
কারণ আমরা দেখেছি যে একটা ফ্যাসিস্ট শক্তি জোর করে তাদেরকে আটকে রেখেছিল যখন তারা তাদের বিরুদ্ধে সত্য কথাগুলো প্রচার করেছে। ঠিক এখনো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে একটা মানুষকে অ্যারেস্ট করা যায় বা তাকে যে একটা নিয়মতান্ত্রিক ভাবে তাকে অ্যারেস্ট করা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আলেম ওলামাদেরকে যখন তখন জঙ্গি ট্যাগ দিয়ে এখন অ্যারেস্ট করার পায়তারা চলছে। তো আমরা চাই যে দেখেন, এই যে আমি আপনাদের একটা ছবি দেখাই, এটা আপনারা আমাদের ইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমাদের প্রধান উপদেষ্টার পেজে এটা আপনারা পেয়ে যাবেন। এই ছবিতে মাশাআল্লাহ স্টুডেন্টরা আছে, সাধারণ জনগণ আছে, তারপর একজন রিকশাওয়ালা ভাই তিনি সেলুট দিয়েছিলেন, একটা ছবি খুব ভাইরাল হয়েছে, সেটাও আছে। কিন্তু এখানে কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই। কিভাবে যেন একটা আন্দোলনে তাদের যে ত্যাগ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে এত পরিশ্রম, সেটাকে স্লাইডলি কেটে দেওয়া হয়। এবং আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমরা যে বিষয়গুলো আশা করেছিলাম যে জ্ঞানে বিজ্ঞানে মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে আসবে, তারা নতুন কোন একটা শিক্ষা ব্যবস্থা বা সিলেবাস সামনে নিয়ে আসবে, কিন্তু আমরা তেমন কিছু তো দেখলামই না। তাদেরকে নিয়ে তো কোনো আলোচনাই নেই, বরঞ্চ বিগত সময় থেকে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছে তাদেরকে এখন জঙ্গি ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখনো বৈষম্যের শিকার হয়ে মাদ্রাসার পক্ষ থেকে এই মানুষগুলো যাদেরকে এখানে ফাঁসানো হচ্ছে তারা এখনো রাস্তায় আন্দোলন করে যাচ্ছে। তো আমার মনে হয় যে বৈষম্য বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম সেটা আমরা এখন 1% সফলতার মুখ দেখিনি। তো আমরা চাইবো যে সামনে যে সরকার আসবে তারা যাতে করে আমাদের মতো করে চিন্তা করে যে আমরা চাই নতুন একটা বাংলাদেশ, সবাই একসাথে থাকবে, সবাই একসাথে মিলেমিশে দেশকে করবে, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু আমরা সেদিকে কোনো অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে যদি সামনে নতুন কোনো গভর্নমেন্ট আসে, যেই আসুক, তারা যাতে করে এই বিষয়গুলোর উপর ফোকাস করে, আর যদি না করে তাহলে আরেকটি 36 জুলাই হতে যাচ্ছে। জি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিজাম আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতকোত্তররত শিক্ষার্থী। আজ জুলাই 2025, গত বছর জুলাই 2024-এ এই মাসে বাংলাদেশের জেনারেশন জেডের নেতৃত্বে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বাংলাদেশের ছাত্র সমাজ জেনারেশন জেড আমরা কিছু স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, আমরা রক্ত দিয়েছিলাম। আজ জুলাই বিপ্লবের 1 বছর হয়ে গেল। আমরা কতটুকু সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে দেখেছি। প্রথমে আমি কিছু সফলতার কথা বলে যাচ্ছি। সবাই আমার সহযোদ্ধারা অনেকেই বক্তব্য দিয়েছেন, তো সফলতার কথা তেমন একটা উল্লেখ হয়নি। আমরা বাকস্বাধীনতা পেয়েছি, এটা আমাদের সফলতা। আমরা আজকে যে কোনো দাবি নিয়েই আমরা রাজপথে নামতে পারি। আমরা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনেও আমরা আন্দোলন করতে পারি, যেটা ফেসিবাদের আমলে আমরা করতে সাহস পাইনি, আর এটা আমাদের সফলতা। কিন্তু সেটা খুবই কম সফলতার তুলনায়, ব্যর্থতার তুলনায় সফলতার পার্সেন্টেজ খুবই কম। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশ হবে দর্শন মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশের আদালত প্রভাবশালী মহলের প্রভাব মুক্ত থাকবে। কিন্তু সেটা আমরা দৃশ্যমান দেখতে পাইনি। আজকে আদালতে এখনো ফেসিবাদের দোষরা বসে রয়েছে। এই জুলাই বিপ্লবে এজাহারভুক্ত অসংখ্য আসামি রয়েছে, তারা প্রকাশ্যে ছাত্র জনতার উপর গুলি করেছিল। অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি থাকা সত্ত্বেও সেই আসামিদেরকে আজকে আদালত জামিনে বের করে দিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, সরকারের এমপি হিসেবে ছিল এরকম কিছু ব্যক্তিকে আমরা দেখেছি, তাদেরকে জামিনে বের করে দেওয়া হয়েছে। আমার বাড়ি মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলা একজন বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী ছিলেন, যিনি আমাদের ছাত্র সমাজের উপর প্রকাশ্যে গুলি করেছিলেন, যার অসংখ্য ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। আমরা প্রশাসনকেও দিয়েছি, আমরা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে দিয়েছিলাম, কিন্তু হাইকোর্ট তাকে জামিনে বের করে দিয়েছে। এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে যে তারা প্রশাসনে দৃশ্যমান কোন সংস্কার করতে পারেনি। গত কিছুদিন আগে যে গোপালগঞ্জে আমরা দেখলাম, এই জুলাই বিপ্লবের সম্মুখ সারি যারা নেতৃত্বে ছিলেন, তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে সেখানে গিয়েছেন। ওই জায়গায় আমরা দেখছি যে ফেসিবাদের দোষরা সেখানে একটি ভয়াবহ হামলা করেছে। প্রশাসন তামাশা দেখেছিল, পুলিশ তামাশা দেখেছিল।
প্রশাসন তেমন একটি সহায়তা করতে পারেনি। যারা জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিলেন তাদের যদি আজকে নিরাপত্তা বিঘ্নিত থাকে তাহলে দেশের সাধারণ জনতা, সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকতে পারে? আমি একটি প্রত্যাশার কথা বলতে চাই, যেগুলা অসংখ্য প্রত্যাশা রয়েছে, এখনো আমাদের তেমন প্রত্যাশা আমরা আজকে পাই নাই। সবচেয়ে বড় জিনিস দর্শন। এই জুলাই বিপ্লবের পরে গত 1 বছরে দর্শন ট্রেন্ডে পরিণত হয়েছিল। প্রতিদিন পত্রিকা খুললেই দর্শনের খবর। কেন? দেশে যদি বিচার থাকতো, আইনের প্রয়োগ থাকতো, তাহলে দর্শনের সাহস পেত না, দর্শকরা এই সাহস পেত না। আমি ইন্টারিম সরকারের কাছে দাবি জানাচ্ছি, দর্শনের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং আদালতের সংস্কার করতে হবে, না হলে এই দেশে এই জেনারেশন যে আবারও একটি বিপ্লব দেখাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেনজি প্রত্যাশা ও প্রার্থী অনুষ্ঠানের উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। নাম এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান? তানজিল শিশি মাস্টার্স মৌলভীবাজার সরকারি কলেজ। গত বছরের 7 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ওনার এক ভাষণে বললেন, নারী কোটা প্রত্যাহার করার কারণে নারীরা চাকরি ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না বা তাদের অংশগ্রহণটা কমে যাচ্ছে। আমার তখন 4th বর্ষের পরীক্ষা চলছিল। ওই বক্তব্যের কোটেশনটা একটা নিউজের দেখার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। ওই দিন থেকে আমি আমার জেলা মৌলভীবাজার আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করি। আমার বারবার মনে হচ্ছিল নারীদেরকে কেন একটা মেয়ে হিসেবে দেখতে হবে, বাংলাদেশের সর্বক্ষেত্রে তাদের একজন মানুষ হিসেবে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে তারা কেন মেয়ে, এই জায়গাটা গিয়ে আটকে যাচ্ছে। পুরো জুলাই মাস ধরে আমি এই একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এই জায়গা থেকে বের হব এই মনোভাব নিয়ে আন্দোলন করেছিলাম। গত 1 বছরে আমি দেখতে পেয়েছি জুলাইয়ে যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিল আমার, পাবলিক বলি, প্রাইভেট বলি কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি বলি, সেই মেয়ে সহযোদ্ধাদের অনেকেই আজ আর নেই। অর্থাৎ আমার প্রথম প্রত্যাশা যে জায়গাটা ছিল সেটাতে আমি ভয়াবহভাবে ব্যর্থ হয়েছি। তারপর গত 1 বছরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আহতদের তালিকাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমাদের জুলাই শহীদদের অনেকেই এখনো গেজেটপ্রাপ্ত হতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম কাজ ছিল জুলাই আহতদের, জুলাই যোদ্ধাদের কিংবা জুলাই যেসব শহীদ পরিবার রয়েছে তাদের গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা। সে জায়গাটা আমরা আশানুরূপ ফলাফল পাইনি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের নামে, কিন্তু সেই মামলাগুলোতেও সেভাবে আইন শৃঙ্খলার কোনো প্রয়োগ নেই। দেখা যাচ্ছে আজকে একজন গ্রেফতার হচ্ছে, 3 দিন 4 দিন 14 দিন 15 দিন পরে তারা হাইকোর্ট থেকে এসে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি এই জায়গাটা, যারা আমাদের ভাই বোনের রক্তের উপর দিয়ে উল্লাস করলো, এই জায়গাটা যদি বিচার ব্যবস্থা সংস্কার না করতে পারে, তাহলে আসলে আমরা এত রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসালাম। গত 1 বছরে এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশার কোনোরকম প্রতিফলন দেখাতে পারেনি। আসলে আমাদের মনে হচ্ছে যে যেভাবে গুম, খুন, সন্ত্রাস, ধর্ষণ, সাজাবাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা প্রতিদিন নিউজের হেডলাইন দিচ্ছে, আমাদের হয়তো আরেকটা 36 জুলাইয়ের জন্য আবারও রাজপথে নামতে হবে। নারী পুরুষ বৈষম্যকে প্রত্যাহার করে সর্বক্ষেত্রে একজন মানুষ হিসেবে আমাদেরকে এগিয়ে আসার জন্য হয়তো আমাদের আরেকটা 36 জুলাইয়ের দরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এর বাইরে কেউ কি আছেন যারা পিছনে আছেন আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলতে চান? যদি না থেকে থাকে তাহলে আমি আমাদের আজকে আলোচনার যে প্রধান বক্তা, মুখ্য আলোচক অ্যাডভোকেট মঞ্জুর আল করিম আছেন, আপনি প্লিজ। না, আমরা তাহলে একটু ওপেন করি, তখন আপনি বলবেন। আমরা মুখ্য আলোচক শেষ করার পর আমরা একটু প্রশ্ন নিয়ে তারপরে বলি, তখন বলবেন। তো আমি মঞ্জুরকে অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার আগে, তার আগে একটু বলে নিয়ে আমরা একটু সাম আপ করি যে আপনাদের কথাগুলো শুনে আমি একটু আলোচনা শেষ করতে হবে।
যে আমরা অনুষ্ঠানে ফেরত আসি আবার। আমরা এই আলোচনায় মোটা দাগে একটা বিষয় খুব বেশি পেয়েছি, সেটা হলো আমরা কি কি পাইনি। তার মধ্যে আমরা আহতদের চিকিৎসা এবং তাদের মর্যাদা, এগুলো আমরা পাইনি। রাষ্ট্রের চরিত্র বদলায়নি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। ইতিবাচক ভাবে ওনারা দাবি করেছেন অনেকগুলো, তার মধ্যে জেনজি নেতৃত্ব চান ওনারা, এবং ধর্ষণ বিরোধী অবস্থানে সরকার থাকুক এটা চান। এবং মজার দুটো অবজারভেশন আছে, যারা আন্দোলন করেছেন অনেক মত পথ তারা, কিন্তু দুইটা গ্রুপ প্রায় অ্যাবসেন্ট। মাদ্রাসা পক্ষ থেকে যারা বলেন তারা বলেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে না, কত মাঠে অনেকে সহ্য করা হচ্ছে। আবার একজন নারী প্রতিনিধি বললেন নারীরাও আন্দোলন করেছে, নারীরাও হঠাৎ করে মিসিং, মানে এইটাকে বলা যেতে পারে যে ইনভিজিবল গ্রুপ হয়ে গেছে। তারা এখন খুব ভিজিবল ছিলেন, নারীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা। তো এই সমস্ত বক্তব্যগুলোকে আমি যদি বিভিন্ন ধরনের অংশ মনে করি, পাজেলের অনেক অংশ মনে করি, তো এইটাকে মাথায় রেখে আমি মঞ্জুর তার বক্তব্য দিবেন। তো আমি কি জানতে চাই এই ঘটনাটা কিভাবে 1 বছরের মধ্যে ঘটল, ইনভিজিবল হয়ে গেল দুটো করে, নারীরা নাই, যারা মাদ্রাসায় বড় একটা ফোর্স ছিলেন ওনারা নাই, এবং যারা আন্দোলন করছেন ওনারাও নাই, সরকারি বেসরকারি বাংলা ইংরেজি মিডিয়ামে যারা ছিলেন তারাও নাই। এটা কিভাবে হলো? অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। নীতি গবেষণা কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। এবং শুরুতে গ্রাফিতিগুলো আমরা দেখলাম, সেগুলো আমাদের সবার মনে স্মৃতিতে দাগ কেটে আছে চিরতরে, কিন্তু আজকে যেভাবে তুলে ধরা হলো, আমার মনে করিয়ে দেওয়া হলো, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেন অনেকে নেই, এই প্রশ্নের উত্তর বোধহয় খুব সহজে দেয়া যায় না, তবে এতটুকু বোধহয় বলা যায় যে আমরা আসলে অনেকে ছিলাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নানান মত পথের মানুষ এক হয়েছিলেন জুলাই, এবং সে কারণে একটা বড় পরিবর্তন হয়েছে। এটা আমাদের সবার সম্মিলিত অর্জন। সেখানে নারীরা যেমন ছিলেন, মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছিলেন, ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ছিলেন, সমতলের মানুষ ছিলেন, আদিবাসীরা ছিলেন। এই সব মানুষ রাস্তায় এসেছিলেন। ঢাকার রাস্তায় যারা সে সময় বেরিয়েছেন জানেন যে এই বিভিন্ন ধরনের মানুষ একটা উদ্দেশ্য নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনার পতন। রাস্তায় যেমন মানুষ নেমে এসেছেন প্রতিবাদ করতে, অনেকে হাত তুলে মোনাজাত করেছেন শেখ হাসিনাকে যেন আল্লাহ তুলে নেন,
এই দোয়া পথে পথে মানুষকে আমি করতে দেখেছি। মানে কতভাবে মানুষ চেষ্টা করেছে, সেটা সৃষ্টিকর্তার নিয়মে হোক, মানুষের চেষ্টায় হোক, যে করে হোক, এই যে নির্যাতন সেখান থেকে মুক্তির জন্য মানুষ এক হয়েছিল। প্রশ্ন হচ্ছে এর পরে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই? এটাকে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম? ওই সময় একটা প্রশ্ন করা হচ্ছিল যে শেখ হাসিনা গেলে কি হবে, তো বিকল্পহীন নেত্রী, তাই না? 15 বছর ধরে আমাদেরকে শেখানো হয়েছে। সেই সময় আমার খুব প্রিয় একজন মানুষ, সাংবাদিক আশরাফ কায়সার একটা কথা বলেছেন, সম্ভবত আমার টকশোতে, যে আপনার বাসটায় করে আপনি যাচ্ছেন কোথাও, পথে বাসে আগুন লেগে গেছে, আপনি কি এখন পরের বাস কোনটা আসবে, এসি বাস না নন এসি, সেটার জন্য অপেক্ষা করবেন, নাকি আপনি ছুটে বাস থেকে নামবেন? গত বছর জুলাই ছিল আমাদের সেই বাস থেকে দৌড়ে নেমে যাওয়ার মুহূর্ত। সেদিন আমরা আগুন থেকে রক্ষা পেয়েছি, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আজকে এখানে আসার সময় আমার স্ত্রী সারা আহমেদ শাবন্তীর সাথে একটা আলাপ করছিলাম, এই যে এত গ্রাফিতি, সেখানে যে মানুষরা জায়গা পেয়েছেন তাদের খুব কম মানুষ জীবিত। আমি সৌভাগ্যবান, আমি আজকে বেঁচে আছি। যারা জীবন দিয়েছেন তারাই কিন্তু দেয়ালগুলোতে। ফলে ওই সময়ে বাঁচা মরা সেই হিসেবটা করার কিন্তু সুযোগ ছিল না, কেমন বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ হবে সেটা ভাবার সুযোগ আমাদের ছিল না। আজকে আমরা যে সমস্যার সামনে এসে দাঁড়িয়েছি, এটা অনেক 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 পুরনো সমস্যা। বাংলাদেশে যে অন্তত ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, যেখানে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম এবং মাদ্রাসা, এই একটি দেশে এত ধরনের শিক্ষা ব্যবস্থা যে থাকতে পারে না, এটা বহু আগে থেকে শিক্ষা গবেষণাগুলো বলে আসছে। দেশের মানুষকে এক জায়গায় করতে হলে তাদের শিক্ষা ব্যবস্থাটা একরকম হতে হবে, না হলে এক একজন মানুষ তো আরেকজন থেকে নিজেকে আলাদা মনে করবে এবং তাকে শত্রু ভাবানোর একটা পুরনো ব্যবস্থা দাঁড় করানো হয়েছে। মাদ্রাসায় পড়ে ও তো জঙ্গি, ইংরেজি মাধ্যম ও তো বাংলার কিছুই বোঝে না, বিদেশ চলে যাবে। এই যে সবাইকে সবার শত্রু ভাবিয়ে তোলা, এটা একটা পুরনো ব্যবস্থা, ডিভাইড এন্ড রুল ব্রিটিশরা চালাতেন, এবং তারপরে বাংলাদেশেও এটা খুব চমৎকার ভাবে পরবর্তীকালে শাসকরা চালিয়ে গেছেন। কারণ তারা তো কখনো চাননি যে এই মানুষগুলো এক হোক, এবং এক হলে কি হয় সেটা তো জুলাই আমরা দেখেছি। কিন্তু শেখ হাসিনা তো একটা মানুষ, আওয়ামী লীগ বাংলাদেশে একটা দল, কিন্তু এটা তো একটা রাজনৈতিক ব্যবস্থা, যেখানে ঘুরে ফিরে প্রশাসনের কথা এসেছে, পুলিশের কথা এসেছে, সেনাবাহিনীর কথা আসেনি, আসা উচিত। এই সবগুলো শক্তি মিলে তো বাংলাদেশকে চালায়। সেখানে সামনে আমরা দেখি রাজনৈতিক নেতৃত্বকে, কিন্তু জনপ্রশাসন কি ভিন্নভাবে চিন্তা করে? আমাদের পুলিশ, সেনাবাহিনী, এরা কি ভিন্নভাবে চিন্তা করে? করার কোনো কারণ আছে? তাদের প্রশিক্ষণ, তাদের আইন, কোনো কিছু কি পাল্টেছে? পাল্টায়নি তো। এবং এটা কিভাবে পাল্টানো উচিত সেটার ব্যাপারে কি আমরা সবাই একমত? এখানে যারা আছি তারা কি একমত? বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক দল এখন বাংলাদেশকে নিয়ে ভিন্নভাবে ভাবে, এবং তারা নতুন বাংলাদেশ বলতে সেটাকে বোঝে, যেটা কিন্তু একটা বাংলাদেশ না, সেটা অনেকগুলো বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্বপ্ন। প্রশ্ন হচ্ছে এই এতগুলো ভিন্ন স্বপ্ন, যেগুলো পরস্পর বিরোধী অনেক ক্ষেত্রে, তার মধ্যে মিলটা কোথায়? সেই মিলটা খুঁজে বের করাটা খুব জরুরি আমাদের জন্য। গণমাধ্যমের কথা এসেছে বিভিন্ন সময়, ওই যে সংবাদ মাধ্যম না হয়ে তারা সেজেছেন অনেক সময়, সেখানে পরিবর্তন আসেনি, এবং গণমাধ্যমের জায়গায় বিকল্প হিসেবে ফেসবুকে একটা গ্রাফিকে দেখানো হচ্ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং আজকে আমাদের চিন্তার মননের অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। একটা সময় ছিল যখন স্বাভাবিকভাবে কিছু কথাবার্তা আমরা একজন একজনকে বলতে পারতাম না, খুব খারাপ গালি আমরা মুখের উপর একজন মানুষকে দিই না, এটা আমাদের দেশের সংস্কৃতি না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দিব্যি সেই গালিটা দিতে পারি, কারণ ওখানে আমার নকল অ্যাকাউন্টও আছে, অনেকে নিজের অ্যাকাউন্ট থেকে দিয়ে দেন, কারণ মনে করেন যাকে আমি গালি দিচ্ছি তার সাথে তো আমার মনে দেখা হবে না, দিয়ে ফেলি গালি। এটা যখন স্বাভাবিক হয়, নর্মালাইজড হয়, হতে হতে ওটা আস্তে আস্তে বাস্তব পৃথিবীতে চলে আসে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু স্লোগান, যেটা এখানে উচ্চারণ করার মতো নয়, বিএনপিকে নিয়ে দেওয়া হয়েছিল ওই মিটফোর্ড হাসপাতালে হত্যাকাণ্ডের পর, সেটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির, রাজনৈতিক সংস্কৃতির অংশ, কিন্তু এখন এটা বাস্তবে চলে এসেছে। আমাদের দেশের ছাত্রছাত্রীরা কিন্তু এই স্লোগানগুলো দিয়েছেন, যেটা আমি এখানে উচ্চারণ করতে পারছি না। এই যে পরিবর্তন, এটা খুব স্বাভাবিক না, এবং এটার পেছনে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে আমরা চলি এবং সেটা আমাদেরকে যেভাবে প্রভাবিত করে তার একটা বিরাট ভূমিকা আছে। ফেসবুকের অ্যালগরিদম, এটা আমি এক জায়গায় দাঁড়িয়ে বলছেন, এটা পৃথিবীর যে কোনো জায়গায় যান,
সেটা এরকম সেখানে ঘৃণার প্রচার অনেক বেশি হয়। এই যে আমরা এখানে অনেক ভালো ভালো কথা বলছি, এখানে একটা গ্রাফিতি সুন্দরভাবে দেওয়া হলো, এটা কি ভাইরাল হবে কোনদিন? হবে না তো। কি হবে? খুব উদ্ভট অদ্ভুত একটা কিছু, অস্বাভাবিক কিছু একটা হয়তো আপনার ফিডে আসবে, আপনি সেই জিনিসগুলো দেখবেন, আপনার চিন্তা অস্থির হবে। আগে মানুষ ভিডিও দেখতো, এখন রিলস দেখে, যেটা দৈর্ঘ্য 1 মিনিটের কম বেশিরভাগ ক্ষেত্রে। আপনি কিন্তু একটা চিন্তা দীর্ঘ সময় ধরে করতে পারেন না। আপনি খুব দ্রুত কিছু একটা উত্তেজক কিছু দেখতে চান, সেখানে সেটা এন্টারটেইনমেন্টের বিষয় হোক, সেটা ধর্ম সংশ্লিষ্ট বিষয় হোক, সবকিছু ওই 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে। এখন যে আলেম সারাদিন ধরে একটা জিনিস বোঝালেন তার শাগরেদকে একটা সময়ে, সেটা কিন্তু 30 সেকেন্ডে একটা ভিডিওতে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা কি সঠিক বার্তা কোনোদিন পৌঁছাবে? সেটা খুবই খণ্ডিত একটা চিত্র দেবে, এবং সব ক্ষেত্রে সত্যি। এবং এই যে খণ্ডিত জানা, খণ্ডিত বোঝা, এটা আজকের দিনের একটা খুব বড় সমস্যা, এবং সেখানে সবভাবে এই মানুষের শত্রুতা, মানুষের ঘৃণাকে ছড়িয়ে দেওয়ার কাজ করা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আজকের যে জায়গায় আমরা দাঁড়ালাম, সেখানে নারীরা নেই, মাদ্রাসার শিক্ষার্থীরা নেই, আর অনেকে নেই, কেন? সেটার জন্য কে দায়ী? প্রশ্ন হচ্ছে, এই যে নেই, এটা পূর্ববর্তী অবস্থা। আসতে হলে এখানে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা যা আসতে চাই, আমাদেরকে এক হয়ে আসতে হবে। জুলাই আমরা এসেছিলাম বলেই পরিবর্তন হয়েছে। আমরা যদি মনে করি যে আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবো, কেউ আমাকে দাওয়াত করে আবার সামনে নিয়ে আসবে, এটা হবার নয়। কারণ পুরনো ব্যবস্থা, যেখানে প্রশাসন আছে, যেখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছে, ব্যবসায়ীরা আছে, তারা পুরনো ব্যবস্থাই চায়। কারণ এই অবস্থায় তারা বছরের পর বছর লাভবান হয়েছে। বসুন্ধরার মতো গ্রুপ, যমুনার মতন গ্রুপ, এর বাইরে আরো যেসব সামিট গ্রুপের মতো প্রতিষ্ঠান, তারা কেন সমর্থন করেছে আওয়ামী ব্যবস্থাকে? কারণ তারা লাভবান হয়েছে। আজকে কিন্তু তারা ঠিকই ছুটে যাচ্ছে অন্য রাজনৈতিক দলের কাছে, তাদেরকে কিনে নিতে চাচ্ছে, এবং অনেককে তারা কিনে ফেলেছে, বাকিদের হয়তো কিনে ফেলবে। কথা হচ্ছে, এই ব্যবস্থায় যারা লাভবান না, তারা কোথায়? তাদেরকে নিজেদের সমর্থিত না করলে তাদের কখনোই পরিবর্তন তারা করতে পারবে না। গোপালগঞ্জের কথা আসলো, যে সেখানে কোথাও গ্রাফিতি নেই, কেন? কারণ গোপালগঞ্জে দীর্ঘদিন ধরে, আপনি ঢাকা থেকে যদি যান গোপালগঞ্জ পর্যন্ত রাস্তাটা একরকম, গোপালগঞ্জ পার হয়ে গেলে মনে হয় আপনি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্য কোথাও এসেছেন। আমরা মাঝে মাঝে সারা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তো যখন আগের রাতে ঘুম হয়নি, ঘুমাতে হবে, আমরা বলি যে গোপালগঞ্জে ঢোকার পরে ঘুমাবেন, ওখানে রাস্তাটা এত মসৃণ যে ঘুমাতে কোনো অসুবিধা হবে না। তো সেখানে মানুষ এই আওয়ামী ব্যবস্থা লাভের বকরা পেয়েছেন বলে তারা আজকে মনে করেন যে জুলাই খুব বাজে কাজ হয়ে গেছে তাদের জন্য, কারণ তারা লাভবান, তারা চাকরি পেয়েছেন, তাদের রাস্তাঘাট ভালো হয়েছে। এখন যারা আমরা চাই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের একটা অংশীদারিত্ব থাকতে হবে, তাদের নিজেদের সমর্থিত না হলে কোনোদিনই আমাদের জন্য কেউ ঘরে এসে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে হিস্সা, সেটা বুঝিয়ে দেবে না। এবং সেটা বুঝে পাওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম, এবং এই কাজটা অব্যাহত থাকতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে, সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন যন্ত্র, এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন। আমরা যদি প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু কোন সরকারই আসলে ভালোভাবে চলবে না। একটা রাষ্ট্র ব্যবস্থা ভালোভাবে চলার জন্য তার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে, এবং সেটার জন্য নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে। এখানে আমাদের হতাশার কথা আমরা অনেক বললাম, কিন্তু আমাদের প্রাপ্তিও একেবারে কম বলে আমি মনে করি না। কারণ ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমি একটু কম ব্যবহার করি, তাই প্রাপ্তির জায়গাগুলো বোধহয় আমার একটু বেশি চোখে পড়ে। এই যে ভারতের ব্যাপারে আমরা একটা বছর ধরে মাথা উঁচু করে, সিনা টান করে কথা বলতে পারি, এটা আমাদের জাতি হিসেবে অনেক বড় অর্জন। কারণ ভারত আমাদের দিকে এতদিন ধরে চোখ রাঙিয়ে, গোটা ভারতের গণমাধ্যম লাগাতার আমাদের ব্যাপারে মিথ্যাচার করেও কিন্তু আমাদের মাথা নোয়াতে পারেনি, আমাদের সরকার মাথা নোয়ায়নি। এটার জন্য আমাদের গর্বিত থাকা উচিত। এই যে আমাদের রাজনৈতিক দলগুলো অন্তত কথা বলছে নিজেদের মধ্যে, কিছু কিছু পরিবর্তনের ব্যাপারে সবাই বলছে না আমরা পরিবর্তন চাই, এটা একটা অগ্রগতি। এর আগে আমরা অনেক সংলাপ দেখেছি, তাই না? 111 এর মধ্যে সংলাপ, জলিল সাহেব, মানন ভূঁইয়া সাহেবের সংলাপ আমরা দেখেছি না? দিনের শেষে লাভের লাভ কিছু হয়নি, কিন্তু এখানে সংলাপ থেকে অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলো এর মধ্যে একমত হয়েছে। এটা এই সরকারের অর্জন বলে আমি মনে করি। এবং আমাদের দেশের
যে অর্থনৈতিক খাত, সেখানে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন এই গত 1 বছর ধরে, এবং আমাদের যে রিজার্ভ, যেটা অনেকে বলতেন যে হাসিনা হয়তো যদি এই অভ্যুত্থান না হতো অর্থনৈতিক কারণে তার পতন ঘটতো, কারণ বাংলাদেশ একেবারে ব্যাংক্রাফট হয়ে যেত। সেখানে আমাদের রিজার্ভ অনেক বেড়েছে, দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রে কমেছে। ফলে এই সব ক্ষেত্রে আমাদের অর্জন যে একেবারেই নেই তা নয়, কিন্তু ওই যে সাংবাদিকতার ভাষায় যে গুড নিউজ ইজ নো নিউজ, ভালো খবর কোনো খবরই নয়, তো সেগুলো আমাদের একটু ফিরে তাকানো উচিত যে আমাদের হাত একেবারে শূন্য নয়, কিছু কিছু কাজ হয়েছে। তবে ওই যে আমরা যদি নিজেদের জায়গা থেকে একটা শক্ত অবস্থান না নিই, আমাদের অধিকারগুলো আমরা যদি বারবার করে বলতে না থাকি, তাহলে আমাদেরকে ভুলে যাওয়াই হবে। নারীরা রাস্তায় নেমেছিলেন বলেই তারা দৃশ্যমান হয়েছিলেন, এবং আমাদের ব্যবস্থাটা এরকম, সেটা আবার তাদেরকে ঠেলে ফেরত পাঠিয়েছে ঘরে, কিন্তু তারা জানেন যে তারা বেরিয়ে আসতে পারেন। মাদ্রাসার ছাত্ররা জানেন যে তারা রাস্তায় বেরিয়ে আসতে পারেন। এই বেরিয়ে আসাগুলো একটা শুভ উদ্দেশ্যে হোক, যাতে আমাদের সবার এই যে নানান ধরনের মানুষের নানান স্বার্থ, তার মধ্যে যেটুকু এক, সেটার ব্যাপারে আমরা একমত হয়ে সামনে এগিয়ে যেতে পারি, তাহলে পরিবর্তন আসবে। এবং সেটা জুলাইয়ের মতন রক্তস্নাত পদ্ধতিতে নয়, সেটা এই যে 1400 মানুষের মৃত্যু, সেটা কারোই কাম্য নয়, এবং এটা যদি বারবার হতে থাকে সেটা একটা দেশের জন্য ভালো কিছু নয়। তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে কথা বলে নিজেদের মধ্যে দূরত্বটা ঘুচিয়ে এই যে শত্রুতার দেয়াল বছরের পর বছর তোলা হয়েছে, সেটা একেবারে ধ্বংস করতে না পারে, অন্তত উচ্চতায় ছোট করে হলেও নিজেদের মধ্যে মিল খুঁজে পেয়ে সামনে এগিয়ে যেতে পারি। ওই নজরুলের ভাষায় বলতে গেলে যে হিন্দু মুসলমানের প্রসঙ্গে তিনি বলছিলেন যে সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমরা এই যে নানান স্বার্থের মানুষ বাংলাদেশে, আমরা যাতে অন্তত হাতে হাত মিলিয়ে সামনে এগোতে পারি, সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মনজুরকে। পৃথিবীতে সম্ভবত বাংলাদেশ একমাত্র দেশ সামাজিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক পরিবর্তন ছাড়া। আপনারা যারা এই গণতন্ত্র কমিশনের কথা শুনছেন, তারা কি কখনো শুনেছেন যে শিক্ষা নিয়ে একটা কমিশন হয়েছে, স্বাস্থ্য নিয়ে কমিশন হয়েছে, চাকরি নিয়ে কমিশন হয়েছে, যেগুলো আসলে সামাজিক দাবি? অর্থাৎ আমরা রাজনৈতিক সংস্কার চাই সামাজিক পরিবর্তন ছাড়া। এইটা পৃথিবীর কোথাও হয়নি, হয়েছে মাত্র 2টা দেশে। এক সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক পরিবর্তন আগে ঘটেছে, আর হয়েছে ইরানে, যেখানে রাজনীতি আগে ঠিক করে তারপর উপর থেকে এই সিস্টেমটাকে সমাজের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছে। সামাজিক পরিবর্তন ঘটানো হয়েছে এবং অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। আর বাংলাদেশ যেহেতু ওরকম জায়গায়, এরকম বিপ্লবী জায়গায় যায়নি, সে কারণে সামাজিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক পরিবর্তন আসলে টেকসই হয় না। এটা পৃথিবীর কোথাও হয় না। ফলে আমরা যে রাজনৈতিক পরিবর্তন চাই, ইট শুড বি সাপোর্টেড বাই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস। আমি খুব হতাশাবাদী লোক না, অনেক আশাবাদী লোক, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমাদের চাওয়াটা একটু উল্টো হয়ে গেছে। আমরা এখন প্রশ্ন নিব। খুব একজন দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছিলেন, আপনি যদি একটু দাঁড়ান। হ্যাঁ, আপনার পরিচয় এবং আপনার নামটা বলে কাকে প্রশ্ন করবেন সেটা যদি একটু বলেন। জি জি, আপনি কিছু কোনো কমেন্ট করতে চেয়েছেন না প্রশ্ন করতে চেয়েছেন? জি জি জি, আপনি 2 মিনিটের মধ্যে যে শেষ করেন এই তো কথা। আপনার নাম তো শাকিল আহমেদ না? জি। আজকে নাম আর পরিচয়। নাম পরিচয়। আচ্ছা, আমি ইলিজা রহমান, আমি একটি অনলাইনে আছি এবং পাশাপাশি আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি। আমি আসলে শুরুতেই চাচ্ছিলাম যে যেহেতু আজকে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা কথা বলেছে এবং যারা আজকে আয়োজক তারা কথা বলেছে এবং আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী উনি মতিন ভাই উনিও কথা বলেছেন, তো সেখানে 2-1 মিনিট কথা বলতে চেয়েছিলাম। তো আমি আসলে আমাদের এই যে জুলাই যে গণঅভ্যুত্থান, এটি আসলে একটি অনেক বড় একটা বিষয়। তো সেখানে আমি বলতে চাচ্ছিলাম যে সে গণঅভ্যুত্থানের ছাত্রদের সাথে আমরা যারা পেশাজীবী আছি এবং আমরা অনেক রাজনীতিবিদ অনেকে অংশগ্রহণ করেছি,
এবং তাদের এই গণ অভ্যুত্থানটা যাতে নস্যাৎ না হয় বা বেঘাত না হয় এটার একটা ষড়যন্ত্র চলছে। এবং এই ষড়যন্ত্র আসলে আমাদের এই দেশের ষড়যন্ত্র আসলে নতুন কিছু নয়। এটা যে কোনো ভালো কাজ বা ভালো উদ্যোগ যখন দেশে গ্রহণ করা হয় তখন একটা স্বার্থান্বেষী মহল তার স্বার্থের ব্যাঘাত ঘটে। সে কারণে অনেক ধরনের প্রতিহিংসা পরায়ণ কার্যক্রম তারা করে এবং এখনো তার পুনরাবৃত্তি আমরা দেখছি। তো আমি যেহেতু প্রশ্ন করতে বলা হচ্ছে, প্রশ্ন করাটা একটু সহজ, আমি মাতিন ভাইকে জিজ্ঞেস করছি বা আমার উত্তরটা যদি অন্য কেউ দেয় যে আমাদের এই প্রতিহিংসা রাজনীতি আমরা কতদিন সহ্য করব এবং বর্তমানে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানটাকে ব্যর্থ করার জন্য যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য কোনো ধরনের পরিকল্পনা বা কোনো ধরনের উদ্যোগ আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। ওই যে সামাজিক পরিবর্তনের কথাটা বললেন না ডক্টর শাকিল, সেটা হচ্ছে আমাদের যে আচরণ, আমাদের আরো সহজ করে বলে খাসলত আমরা সিলেটিরা বলি আর কি, এটা তো পরিবর্তন হয়নি। যে মানুষ যে আমরা আইনজীবী হিসেবে জানি, যারা মক্কেলরা আসতেন তারা দেখতেন যে কে বড় আওয়ামী লীগ করা আইনজীবী তাকে নিতেন। তো 5 তারিখের পরে একটা মুহূর্তে পরিবর্তন হয়ে তারা কিন্তু কে বেশি দক্ষ আইনজীবী খুঁজতে যান না, কে বিএনপি পন্থী আইনজীবী খুঁজতে চলে আসছে। এটা তো সাধারণ মানুষ, তাই না? তারা এসে কিভাবে জজকে কোনোভাবে কেনা যায় কিনা জিজ্ঞেস করবেন যে মক্কেল, এটা তো সাধারণ মানুষই। তো তার তো চরিত্র পরিবর্তন হয় নাই, তার চিন্তা তো পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলা হয় না এই কারণে যে এখানে কি ধরনের পরিবর্তন হবে মানুষের চিন্তা, সেটা নিয়ে তো কোনো আদর্শ বা দর্শন সামনে ছিল না। একটাই উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন, সেটা হয়ে গেছে। এরপরে সবাই যার যার দর্শনে চলে গেছে। এবং সাধারণ মানুষের সামনে তো একটা আদর্শ থাকতে হবে যে আমি এই ধরনের একটা সমাজ চাই। সেটা যতক্ষণ না সামনে দেয়া হচ্ছে, যেমন এনসিপির তরফ থেকে মধ্যপন্থী রাজনীতির কথা বলা হয়, কিন্তু সেটা আসলে কি, কেমন মধ্যপন্থা, সেটা কিন্তু পরিষ্কার না। এই পরিষ্কার রাজনীতি নিয়ে যদি সামনে একটা রাজনৈতিক পরিবর্তনের আমাদের বাস্তবায়ন করতে হয়, তার আগে তো ভোটারকে পরিবর্তিত করতে হবে, ভোটারের চিন্তায় পরিবর্তন আসতে হবে, আগে পরের কথা না। কিন্তু এই দুটো জিনিস না হলে সব পরিবর্তন হবে না। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? জি প্লিজ, আপনি প্রশ্নটা করবেন এবং কার উদ্দেশ্যে করেছেন সেটা করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিগত সময় আমরা ফ্যাসিস্টের আন্ডারে ছিলাম, তখন আমরা যখন নিউজ মিডিয়াগুলো দেখতাম তখন সেখানে সব দিকে ইউরো জার্নালিজমের ছয়লাভ ছিল। মানে যখনই নিউজ দেখতাম মনে হতো যে শেখ হাসিনা হয়তো আসমান থেকে নেমেছে, অথবা এমন মনে হতো যে আজকে উনি রান্না করে সকল সাংবাদিকদেরকে খাইয়েছেন। হ্যাঁ, কি কি রান্না করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন হতো। মানে রাষ্ট্রীয় প্রয়োজনে ইকোনমিক্যাল কোনো প্রশ্ন, যে আপনি এই অমুক দেশ সফরে গেলেন বা সেখান থেকে আসলে আমাদের প্রাপ্তি কি, বা এই ধরনের কোনো বিষয় যখন একটা হতো, সাংবাদিক সম্মেলন হতো, তখন আমরা দেখতাম যে এই ধরনের সব ধরনের নিউজ। এমনকি আমরা যখন দেখতাম যে কোনো মিথ্যা মামলায় কাউকে ফাঁসানো হয়েছে, মানে গভর্নমেন্টের তরফ থেকে, এটা আমি আগেও একটু আগে বলেছি যে ওলামা কিরাম তো সবসময় জঙ্গি হয়ে যেতেন যখনই তারা সত্য কথা বলে ফেলতেন। তো তখন নিউজগুলো দেখলে মনে হতো যে আল কায়দার সমস্ত মানে লোকজন এসে পড়েছে আমাদের মাধ্যমে, হ্যাঁ, অথবা তালেবান, আমরা চলে আসছি তালেবানের মাধ্যমে, বা আমরা তালেবানের দ্বারা শাসিত হচ্ছি। কিন্তু এখন আবার যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এই সময় আমরা আবার দেখতেছি যে জার্নালিস্ট তারা যেভাবে খবরগুলোকে পড়ছে, এখন দেখে মনে হচ্ছে যে তারাই কোনোভাবে আল কায়দা যোগ দিল কিনা, এত সুন্দর করে নিউজ তারা উপস্থাপন করতেছে। এবং কি আপনি যদি দেখেন রিসেন্ট সময় ইসরায়েল এবং ফিলিস্তিনের যে কনফ্লিক্ট, এই বিষয়ে তারা যখন কথা বলে তখন মনে হয় যে স্বয়ং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সাংবাদিকরাই ঝাঁপিয়ে পড়তেছে। হ্যাঁ, কিন্তু বিগত ফ্যাসিস্টের সময় আমরা তাদের মধ্যে ইসলামের ব্যাপারে বা মুসলমানদের ব্যাপারে, বিশেষ করে বাংলাদেশে যেহেতু 92% মুসলমান আমরা বিশ্বাস করি, তো এই দেশে আমরা দেখলাম যে ভারতের আগ্রাসী শক্তির পক্ষে তারা এমনভাবে নিউজ করতে মনে হতো যে এই দেশের মুসলিমরাই এই দেশের শত্রু। কিন্তু এখন আবার তাদের নিউজের যে পোর্টাল এমনভাবে তারা করে মনে হচ্ছে যে তারাই কোনোভাবে আল কায়দায় যোগ দিল কিনা। এই দ্বিচারিতা চরিত্র কেন তাদের মধ্যে, এই বিষয়ে যদি স্যার একটু বলতেন। এটা খুব মজার বিষয়। যেমন 5 তারিখে যারা টেলিভিশন আগে পরে দেখছিলেন, আমাদের খুব বিটিভির কথা বাদ দিলাম, বিটিভি আমরা দেখে হাসছিলাম যে
আর 2টা পর্যন্ত একরকম, 2টার পর থেকে হঠাৎ করে জিয়া রহমান বেগম জিয়াকে দেখানো শুরু হয়ে গেল। এবং মজার বিষয় হচ্ছে অন্যান্য কিছু টেলিভিশন যারা নিউজ চ্যানেল তারাও একইভাবে সাথে সাথে মনে করলো যে এখন তারেক জিয়াকে দেখানো খুব জরুরি, বেগম জিয়াকে তখন খুব একটা নতুন ফুটেজ নেই, তারেক জিয়ার খবরাখবর তারা সাগ্রহে প্রচার করা শুরু করলেন। এই জিনিসটা আমরা ভুলে গেছি যে সাংবাদিকের কাজটা কি। তারা মনে করেন যে সকালে উঠে, এটা খুব মজার একটা গল্প, সম্ভবত স্কুলে নিকোলাই অস্ট্রোভস্কির সোভিয়েত ইউনিয়নের খুব বিখ্যাত লেখক, তার খুব বিখ্যাত উপন্যাস, ইংরেজি নাম হচ্ছে দ্য ওয়েন স্টিল ইজ টেম্পার্ড। তার একটা শহরের বর্ণনা দিচ্ছেন যে তারা সকালে উঠে দেখেন যে শহর কার দখলে, এবং যার দখলে তার দলের নেতার ছবিটা টাঙ্গান আর কি। তো একজন এরকম ভুল হয়ে গেছে, উনি মনে করেছেন এক দলের দখলে, আসলে অন্য দলের দখলে। এটা ওই গৃহযুদ্ধ চলাকালীন সময় গল্প। তো তখন অন্য দলের সেনাবাহিনীর লোকজন এসে ভুল ছবি দেখে খুব মারধর করছে তাকে। তো আমাদের সাংবাদিকদের এখনকার অবস্থা মোটামুটি এইরকম, যে হাওয়া কোন দিকে, ক্ষমতা কোন দিকে, বেশিরভাগ মানুষ সেই খবরই দেওয়ার চেষ্টা করেন। এবং সেই কারণে এইটার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার চাপ দিয়েছে, তাদের ব্যাপারটা মোটেও এরকম না। তখন চাপ দেওয়ার প্রশ্ন আসেনি, সরকারই হয় না 5 তারিখে। কিন্তু তারা কিন্তু বুঝে নিছেন যে হ্যাঁ এরপরে এই আসতে পারে, অতএব আমাকে এইদিকে হাওয়া তুলে এর প্রশংসায় আমাকে দিনাতিপাত করতে হবে। এই যে আমাদের খাসপথের অংশ, এটা আমাদের চরিত্র, এটা মনে রাখতে হবে যে দিনের শেষে কোনো কাজে দেয় না। আজকে তো অনেক সাংবাদিক জেলে, হত্যা মামলা জেলে, সেটা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক হয়নি, কিন্তু তারা যে অপসাংবাদিকতা করেছেন সেই সুনির্দিষ্ট অভিযোগে তাদের জেলে যাওয়া উচিত ছিল বা শাস্তি হওয়া উচিত ছিল, যে ধরনের শাস্তি হোক না কেন। কারণ এরা দিনের পর দিন খুব অল্প লাভের জন্য নিজেদের বিবেক তো বিক্রি করে দিয়েছেন। সাগররণী হত্যা মামলার পরে একজন সাংবাদিক প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার জন্য গোটা আন্দোলনকে একদম নস্যাৎ করে দিলেন। তো এই ধরনের ঘটনাগুলোর সামনে আসে, এগুলো দেখে যদি কেউ শিক্ষা না নেয় তাহলে এদের পরিবর্তন করা খুব দুষ্কর। শিখতে হবে, এবং এই সময় তো অনেকে চেষ্টা করেছেন, তাদের জায়গা থেকে সঠিক সাংবাদিকতা করেছেন। ঠিক কথা বলতে গিয়ে মোশতাক আহমেদের মতো মানুষ তো জীবনও দিয়েছেন সেই সময়। তো উল্টো দিকের উদাহরণ যে নেই তা নয়। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ একটা প্রশ্ন বা একটা কোনো মতামত, আমরা এরপরে আর এটা অনুষ্ঠানটা শেষের দিকে চলে যাব। জি প্লিজ। আমার প্রশ্নটি হলো যে আমরা সাম্প্রতিককালে 3টি সংগ্রাম, 1971 থেকে 24 পর্যন্ত 3টি বড় সংগ্রাম করেছি। 71-এর যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন এবং 24-এর ছাত্র বিপ্লব। 3টি আন্দোলন, 71-এর আন্দোলন আমরা করেছিলাম যে পশ্চিমারা আমাদেরকে শোষণ করত, তখন আমরা বৈষম্য শিকার হয়েছি। সেই বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য এবং শোষণ মুক্ত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, 30 লক্ষ রক্ত দিয়েছি, 30 লক্ষ শহীদ আত্মত্যাগ করেছেন। 90 সালে আমরা দেখলাম যে 71-এর পর 90 সালে একটি স্বৈরাচারী ব্যবস্থা প্রচলন হয়েছে। স্বৈরাচারকে হটানোর জন্য আমরা আবার রাজপথে নামলাম, তখন আমরা জয়লাভ করেছি। তারপর আবার দেখলাম 24 সালে আরেকটি বিপ্লব আমাদেরকে করতে হয়েছিল। স্বাধীনতার 51-50 বছর পরেও আরেকটি ফেসিবাদী ব্যবস্থা কায়েম হয়ে গেছিল, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু দেখা গেল যে এই বিপ্লবের পরেও আমাদের আবার ধীরে ধীরে আবারও সন্ত্রাসবাদ ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থা, ফেসিবাদী ব্যবস্থা ফিরে আসতে শুরু করেছে। এভাবে কি প্রচলিত সাধারণ যারা আন্দোলন মিছিল সমাবেশ করে আন্দোলন সংগ্রাম করলে কি আমাদের এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব, নাকি ওই আফগানিস্তানের মতো বা সিরিয়ার মতো কোন সশস্ত্র সংগঠন করে যুদ্ধ করতে হবে আমাদেরকে? কিভাবে সম্ভব এই পথ থেকে উত্তরণের জন্য? আপনার প্রশ্নটা কার দিকে সেটা যদি বলেন। জনাব মঞ্জুর আলম স্যারের কাছে বেশ ভাগের মধ্যে পড়ে গেলাম আজকে। যাই হোক, একটা উদাহরণ মূল বক্তব্যে ভেবেছিলাম বলবো, দেয়া হয়নি। ফরাসি বিপ্লবের কথা ঘুরে ফিরে আসে এবং এটার যে সময়কাল, ফরাসি বিপ্লবের একদম গোড়াতেই কিন্তু আমাদের মানবাধিকারের প্রথম সনদগুলোর একটা তারা সই করলেন। তো তারপরে কিন্তু 10 বছর গেল এবং বলা হয় যে বিপ্লব তার সন্তানদের সবার আগে হত্যা করে। ফরাসি বিপ্লব যারা শুরুতে করেছিলেন তারা এর মধ্যে অনেকেই মারা গেলেন। এবং এই যে অভ্যুত্থান বা বিপ্লব, এই সবগুলোই খুবই অনিশ্চয়তায় ভরা সময়, এবং এরপরে আসলে কি হবে এটা নির্ভর করে এই যে আমরা যারা সাধারণ মানুষ তারা কি চিন্তা করছে এবং তারা কতটুকু আমাদের দাবি নিয়ে সামনে আসতে পারছে। বারবার ওই শামসুর রহমানের ভাষায়
যে তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গা, এটা কিন্তু অনেক পুরনো প্রশ্ন, যে আর কয়বার। 47-এ একবার মানুষ মনে করলো যে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, 71-এ মনে করলো, 90-এ মনে করলো, 24-এ মনে করলো। প্রশ্ন হচ্ছে এখানে একটু একটু পরিবর্তন কিন্তু আছে। 47-এর পরে কিছু পরিবর্তন আছে, 71-এর পরে পরিবর্তন আছে, 90-এর পরে পরিবর্তন আছে, 24-এর পরেও পরিবর্তন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটুকু হবে, এটা নির্ভর করে সাধারণ মানুষ নিজেদের কতটুকু একতাবদ্ধ করতে পারে। এবং এই সময়টা আগের সময়গুলোর থেকে ভিন্ন, কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা প্রযুক্তির কারণে বলুন, মানুষের নিজেদের সংঘবদ্ধ করা আগের চেয়ে অনেক সহজ এবং সেই সুযোগগুলো আছে। একটা মানুষ একটা ইউটিউব ভিডিও দিয়ে কিন্তু বহু মানুষের কাছে পৌঁছতে পারে, সেটা ভালো কাজেও লাগাতে পারে, আবার খুব অশান্তি তৈরি করতেও কাজে লাগাতে পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই ক্ষমতা এখন একজন সাধারণ মানুষের আছে, ফলে সেটাকে ব্যবহার করে এই সময়ে আমরা আরো ইতিবাচক পরিবর্তন করতে পারি কিনা সেটা নির্ভর করবে আমরা সাধারণ মানুষরা নিজেদেরকে কতভাবে সংঘবদ্ধ করতে পারি তার উপরে। ধন্যবাদ। এটার সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে একমাত্র রাষ্ট্র লেথাল ফোর্স ব্যবহার করতে পারে, পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলো আছে। কোনো ব্যক্তি বা কোনো সংগঠন কিন্তু কোনো সশস্ত্র আন্দোলন করতে পারে না, এটা একটা মডার্ন স্টেটের ভূমিকা। তবে যারা সোশ্যাল মুভমেন্ট করেন তারা বলেন এই রাষ্ট্র যদি আনলফুলি ভায়োলেন্স প্র্যাকটিস করে তখন নাগরিকের উচিত এটা প্রতিরোধ করা। When the law is lawless, it's duty of a citizen to break the law. আইন যখন আইনহীন হয়ে পড়ে তখন রাষ্ট্রনায়ক দায়িত্ব হচ্ছে এই আইন ভঙ্গ করা, কিন্তু সেটা সশস্ত্র না। আমি একটা হিসাব করে দেখেছিলাম 1947 সাল থেকে এই পর্যন্ত, 47, 1952 সালের আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন এবং 2024-এর আন্দোলন, এগুলো খুব বড় মাপের আন্দোলন। বাংলাদেশের এই এই সময়কালটা দিয়ে ভাগ করে দেখেছিলাম 14 বছর পর পর বড় একটা আন্দোলন হয়। মানে এটা কিন্তু মানে আগামী বছরই বড় আন্দোলন হওয়ার সময় খুবই কম। মানে ওই ট্রেনটাকে যদি দেখি বাংলাদেশের, তো কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে আর কত আবার কি নামতে হবে, সেটা আসলে আমার মনে হয় না এই জেনারেশন আমার নামতে পারবে। এটা মনে হয় আরেকটা জেনারেশন নাই। হ্যাঁ, মানে 90-তে আমরা যারা আন্দোলন করেছি আমরা কিন্তু ওভাবে নামিনি, আপনারা নেমেছেন। ফলে আমার মনে হয় যে আরো সময় লাগবে, আবার নতুন একটা বাস্তবতা তৈরি হতে পারে। তবে অবশ্যই রাষ্ট্রকে সবসময় চেকের মধ্যে রাখতে হবে। এটা এবং সামাজিক আন্দোলন, সামাজিক শক্তি, সামাজিক সংগঠন তারা এটা করতে পারে। তো আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।